ফ্যান্টাসি, দানব আর জাদুকরী সব প্রাণীর এই দুনিয়ায় ইলো প্রথমবারের মতো চোখ মেলে তাকায় এবং দিগন্তে সূর্যের অস্ত যাওয়ার সেই সুন্দর আভা দেখতে পায়। এক মুহূর্তের জন্য সে হতভম্ব হয়ে যায়, কারণ তার কোনো ধারণা নেই সে কোথায় আর এই অদ্ভুত অন্ধকার জায়গায় সে কী করছে। হঠাৎ তার ভেতর থেকে এক স্বর্গীয় কণ্ঠস্বর কথা বলে ওঠে, যে দাবি করে যে ইলো তার আগের জন্ম থেকে এই নতুন দুনিয়ায় এক ড্র্যাগন হিসেবে পুনর্জন্ম পেয়েছে। সে সেখানে স্তব্ধ হয়ে পড়ে থাকে আর ভাবে, এটা কি কোনো অদ্ভুত স্বপ্ন কিনা। সেই স্বর্গীয় কণ্ঠস্বর তাকে ব্যাখ্যা করে বলে যে বর্তমানে তার ক্ষমতা বা স্ট্যাটাস হচ্ছে একটি ড্র্যাগনের ডিমের মতো, যার এইচপি বা আর্মার বলতে তেমন কিছুই নেই, আর বলার মতো কোনো বিশেষ দক্ষতাও নেই। সে সেই কণ্ঠস্বরকে জিজ্ঞেস করে, এটা কি কোনো গেম নাকি? কিন্তু কণ্ঠস্বরটি উত্তর দেই যে এই ধরনের প্রশ্ন করার জন্য তার লেভেল এখনো অনেক কম, তাই হয় তাকে তার লেভেল বাড়াতে হবে, অথবা আরও ভালো আইটেম বা তথ্যের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। ইলো এত সহজে হার মানার পাত্র নয়। সে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে আর সে আসলে কি, কিন্তু সেই স্বর্গীয় কণ্ঠস্বর যে কোনো উপায়ে ওই সাবস্ক্রিপশন গুছিয়ে দেওয়ার ধান্দায় থাকে এবং তার কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। র্যামের দাম শুনে আমার যেমন মাথা খারাপ হয়, এই ঘটনায় ইলোরও ঠিক তেমন অবস্থা হয় এবং সে দুর্ঘটনাবশত নিজেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যে গাছটিতে তার বাসা ছিল সেখান থেকে। তার চরম আতঙ্কের বিষয় হলো তার এমনিতে ছোট এইচপি পুল থেকে আরও এক পয়েন্ট কমে যায়, আর সেই কণ্ঠস্বর ব্যাখ্যা করে যে যদি এইচপি শূন্য হয়ে যায় তবে সে চিরতরে মারা যাবে। ভয়ে সে নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টো সে পাহাড়ের ঢাল দিয়ে গড়িয়ে পড়ে যায় এবং রেকর্ড গতিতে নিচের দিকে নামতে থাকে। সে নিজেকে একদমই নিয়ন্ত্রণ করতে পারছিল না আর ভাবছিল যে আজ তার মরণ নিশ্চিত। কিন্তু ভাগ্যক্রমে তার ডিমটি একটি পুকুরের একদম কিনারে গিয়ে থামে। সে মৃত্যুর এত কাছে চলে গিয়েছিল যে প্রায় নিজের জান কবজ হতে দেখছিল। যখন তার দম কিছুটা স্বাভাবিক হয়, তখন সে পানির প্রতিফলনে নিজেকে দেখার সুযোগ পায় এবং বুঝতে পারে যে সে মাঝ রাস্তায় পড়ে থাকা একটা ফেটে যাওয়া ছোট ডিম ছাড়া আর কিছুই নয়। সে প্রচণ্ড ঘাবড়ে যায় যে কি হচ্ছে এসব। তখন সিরি আবার অনলাইনে আসে এবং তাকে বলে যে সে একটা ড্র্যাগনের ডিম, যেটাকে এই পৃথিবীতে এফ র্যাঙ্কড দানব হিসেবে গণ্য করা হয়, যা কিনা খুবই দুর্বল। যদি তার ডিমের খোসা ভেঙে যায় তবে সে সরাসরি মারা যাবে। তার বুদ্ধির মাত্রা অনেক কম, কারণ তার মস্তিষ্কটা অনেক পিচ্ছি, আর সে একমাত্র যে কাজটা ঠিকঠাক করতে পারে তা হলো গড়িয়ে চলা, আর সে সেটাতেও আনাড়ি, কারণ সে এখনও এটাকে নিয়ন্ত্রণ করতে শেখেনি। সিরি ব্যাখ্যা করে যে যদিও তার একজন ভয়ানক ড্র্যাগন হওয়ার সামান্য সম্ভাবনা আছে, কিন্তু বাস্তবে এর সুযোগ খুবই কম, কারণ ৯৯% ড্র্যাগন ডিম অবস্থাতেই টিকতে পারে না, কারণ ড্র্যাগন ডিমকে অনেক সুস্বাদু খাবার হিসেবে মনে করা হয়। সিরি দাবি করে যে সাধারণ অভিযাত্রীদের কাছে ড্র্যাগন ডিম ভেঙে স্ক্র্যাম্বল করা খুবই সাধারণ বিষয়, তবে কখনো কখনো অভিযাত্রীরা দূরে থাকে কারণ তারা ভয় পায় যে আশেপাশে হয়তো মা ড্র্যাগন থাকতে পারে। এই কথা শুনে তার মেজাজ গরম হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে সে আসলে একটা দামি বল ছাড়া আর কিছুই নয়, যে কোনো কিছু সামনে পড়লেই ফেটে যাবে। রাগের মাথায় সে আবার গড়ানো শুরু করে, কিন্তু এবার সে বুঝতে পারে কিভাবে নিজের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে হয় এবং খাড়া পাহাড়ের কিনারে মোড় নিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। সে বনের ভেতর দিয়ে বেশ ভালো গতিতে এগিয়ে যেতে থাকে এবং নিজেকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শেখে, কিন্তু শেষে সে একটা ছোট পাহাড়ের খাঁজে পড়ে যায়। তার আতঙ্কের সীমা থাকে না যখন দেখে ওইটুকু আছাড়েই তার এইচপি 4 থেকে কমে 3 হয়ে গেছে। সে বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে সে নিজেই নিজের জান শেষ করে ফেলবে। তাই সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার বা চিল করার সিদ্ধান্ত নেয়, আর অবাক হয়ে লক্ষ্য করে এতে তার এইচপি আবার ফুল হয়ে গেছে। এরপর সে তার ডিমের শরীর নিয়ে বিশ্ব জয় করতে আবার প্রস্তুত হয়ে যায়। সে বনের মধ্য দিয়ে এগোতে থাকে এবং সবকিছু নিয়ে চিন্তা করে বুঝতে পারে যে যেহেতু সে একটা ড্র্যাগন ডিম, কোনো না কোনো সময় তার থেকে বাচ্চা ফুটবে, যার মানে সে এক সময় ড্র্যাগন হবে, যারা কিনা বেশ ভয়ানক প্রাণী। কিন্তু সেটা করার জন্য তাকে কি বিভিন্ন মিশনে যেতে হবে আর অভিজ্ঞতা অর্জন করতে হবে? আর এই জগৎটা কি কোনো আরপিজি গেমের মতো কাজ করে, যেখানে তাকে লেভেল বাড়ানোর জন্য অন্য শত্রু আর দানবদের সাথে লড়াই করতে হবে? হঠাৎ সে একটা কাঁটাযুক্ত লেজ দেখতে পায় এবং সাথে সাথে সেটাকে বোঝার চেষ্টা করে। পরে দেখে এটা একটা অদ্ভুত বেগুনি রঙের পোকা সদৃশ প্রাণী। সে দ্রুত সেই পোকা দানবটির স্ট্যাটাস চেক করে এবং বুঝতে পারে যে এটি খুব
একটা শক্তিশালী দানব নয়, কিন্তু দানবটির নামের সাথে এগেটার বা ডিম খাদক ট্যাগ লাগানো আছে। এতে সে প্রচণ্ড ভয় পায় এবং কোনো শব্দ না করে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছু ঠিকঠাক করার ক্ষেত্রে সে আমার মতোই আনাড়ি। তাই সে গন্ডগোল পাকিয়ে ফেলে আর পোকাটি তাকে তাড়া করতে শুরু করে। সে উল্টো দিকে গড়ানো শুরু করে, কিন্তু দানবটি থামার কোনো লক্ষণ দেখায় না এবং তাকে তাড়া করতেই থাকে। সে জানে যে পোকাটির সাথে লড়াই করার কোনো উপায় তার কাছে নেই, কারণ সে শুধু গড়াতেই পারে। আর যদিও পোকাটি দুর্বল, তারপরও সে ইলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তার বিরুদ্ধে জেতার কোনো সুযোগই নেই। সে তার সামান্য বুদ্ধি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় এবং দানবটিকে পাহাড়ের কিনারার দিকে নিয়ে যেতে থাকে। দেখা গেল দানবটি হাই স্কুলে তোমার চেয়েও বেশি গাধা ছিল এবং সে আসলেই ফাঁদে পা দেয়। ইলো সাথে সাথে ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু নিজেও ওর সাথে নিচে পড়ে যায়। এটা তার জীবনের শেষ হতে পারত, কিন্তু ভাগ্যক্রমে সে মাটিতে না পড়ে পোকাটির ওপর পড়ে, যা তাকে বড় আঘাত থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু তারপরও তার নিজের বেশ ক্ষতি হয়। সে গড়িয়ে দূরে যায় এই আশায় যে এটাই হয়তো শেষ, কিন্তু পোকাটি মরার আগে শেষবারের মতো তাকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারপর মরে যায়। ইলো লম্বা শ্বাস নেয় এবং বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই সিরি আবার কথা বলে ওঠে এবং তাকে জানায় যে দানবটিকে মারার জন্য এবং পাহাড় থেকে পড়ে টিকে থাকার জন্য সে অনেক পয়েন্ট পেয়েছে, যা তার লেভেল ক্যাপকে লেভেল 5-এ নিয়ে গেছে। আর পরবর্তী লেভেলে যাওয়ার জন্য তাকে বিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। সিরি তাকে বিবর্তনের জন্য দুটি পথ দেখায়, একটি হলো বেবি ড্র্যাগন এবং অন্যটি হলো লিটল ড্র্যাগন। এই দুই জাতের মধ্যে পার্থক্য কী তা নিয়ে সে কিছুটা বিভ্রান্ত ছিল। তবে সিরি তাকে বুঝিয়ে বলে যে লিটল ড্র্যাগন হলো বামন ড্র্যাগনদের একটি ভয়ানক প্রজাতি, যারা অন্য ড্র্যাগনদের তুলনায় ছোট হলেও বেশ শক্তিশালী এবং একটা ভালুকের মতো বড় হতে পারে। অভিযাত্রীরা তাদের এড়িয়ে চলে কারণ তারা আগুন দিয়ে আক্রমণ করতে পারে। সেই তুলনায় বেবি ড্র্যাগন হলো ড্র্যাগনের বাচ্চা, যা তার নরম মাংসের জন্য পরিচিত এবং প্রায়ই অভিযাত্রী ও অন্য দানবরা তাদের শিকার করে, কারণ তারা সহজে ধরা দেয় এবং তাদের দিয়ে দারুণ স্টু বানানো যায়। তবে খুব ক্ষীণ সম্ভাবনা আছে যে যদি কোনো বেবি ড্র্যাগন বড় হওয়া পর্যন্ত টিকে থাকে, তবে তারা অনেক শক্তিশালী ড্র্যাগন প্রজাতিতে পরিণত হতে পারে, কিন্তু বেশিরভাগই সেই দিন দেখার জন্য বেঁচে থাকে না। ইলো বুঝতে পারে যে এই পৃথিবীটা অনেক বেশি হতাশাজনক। প্রথমে সে লিটল ড্র্যাগন হওয়ার কথা ভাবে, কারণ এর মানে সে শুরু থেকেই নিরাপদ থাকবে এবং কোনো দানব বা অভিযাত্রীর সামনে পড়লেই মারা যাওয়ার ভয় থাকবে না। সে যখন লিটল ড্র্যাগন বাছাই করতে যাচ্ছিল, হঠাৎ তার ভেতর থেকে একটা ডাক আসে যা তাকে বেবি ড্র্যাগন হওয়ার জন্য উৎসাহ দেয়। প্রথমে সে নিজেও বিভ্রান্ত ছিল যে কেন বেবি ড্র্যাগন বেছে নেওয়া ভালো হবে, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে যে লিটল ড্র্যাগন মানে হচ্ছে সে খাটো হবে, যার মানে টিন্ডারে তার ম্যাচ পাওয়ার সম্ভাবনা 0। যেখানে সে যদি বেবি ড্র্যাগন হয়ে 6 ফুটের বেশি লম্বা হতে পারে, তবে সে সব মেয়েদের আকর্ষণ পাবে এবং তার কপাল খুলে যাবে। যখনই সে বেবি ড্র্যাগন হওয়া বেছে নেয়, তার ভেতরে কিছু একটা বদলে যায় এবং ডিম ফুটে সে একটি হলুদ রঙের ড্র্যাগন বাচ্চা হিসেবে বেরিয়ে আসে। সে বুঝতে পারে তার স্ট্যাটাস আগের চেয়ে বেড়েছে, কিন্তু তার এইচপি এখনও পূর্ণ হয়নি, যার মানে তাকে কিছুটা বিশ্রাম নিতে হবে সব শক্তি ফিরে পাওয়ার জন্য। সে পোকাটির দিকে তাকিয়ে তাকে তার বিবর্তনের জন্য ধন্যবাদ দেয়। ঠিক তখনই তার পেটের ভেতর গুড়গুড় শব্দ হতে শুরু করে। এতে সে বিভ্রান্ত হয়, কারণ সে তো বেয়ার গ্রিলস নয় যে যা ইচ্ছা তা খেয়ে বেঁচে থাকবে। কিন্তু সে সব মেয়েদের কথা চিন্তা করে যারা তার লম্বা উচ্চতা দেখে ফিদা হবে। তাই সে সিদ্ধান্ত নেয় প্রোটিনের জন্য পোকাটি খাবে। সে পুরো পোকাটি গোগ্রাসে গিলে ফেলে এবং তারপর হারানো এইচপি ফিরে পাওয়ার জন্য একটা লম্বা ঘুম দেয়। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে, তখন সে তার সেই স্বপ্নের কথা ভাবে যেখানে সে মানুষ ছিল এবং ভাবতে থাকে কিভাবে সে এখানে পুনর্জন্ম পেল আর আগের জন্মে সে আসলে কে ছিল। তবে এসব নিয়ে বেশি ভাবার আগেই সে পেছনে তাকিয়ে দেখে এক ঝাঁক পোকা দানব তাকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে। যেহেতু সে এখন ড্র্যাগন, সে তাদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেয় এবং ডগ স্ট্যান্ড থেকে শেখা সব মুভ দিয়ে তাদের ধোলাই করা শুরু করে, যা তার বাবা তাকে 2-3 বছরের জন্য পাঠিয়ে দিয়ে ভুলেই গিয়েছিলেন। প্রতিটা শিকারের সাথে সাথে সে আরও অভিজ্ঞতা অর্জন করতে থাকে এবং দ্রুতই আরও অনেক আক্রমণাত্মক ক্ষমতা অর্জন করে। সে তার আগুনের নিঃশ্বাস দিয়ে পথে আসা সব দানবকে ঝলসাতে শুরু করে এবং দ্রুতই লেভেল 7-এ পৌঁছে যায়, সাথে ড্র্যাগন পাঞ্চ দক্ষতা অর্জন করে, যা দিয়ে সে তার ঘুষিকে আগুনের গোলার মতো ব্যবহার করে সামনে যে কোনো দানবকে ধ্বংস করতে পারে। শেষ দানবটিকে গলা টিপে মারার পর তার পেটে আবার খিদে লাগে। সে আবার পোকা খাওয়ার কথা ভাবে, কিন্তু সে দিনটা কুকুরের খাবার দিয়ে শুরু করতে চায় না। তাই সে অন্য কিছু ট্রাই করার কথা ভাবে এবং মাইক টাইসনের মতো মাশরুমের ডায়েট শুরু করে।
দুর্ভাগ্যবশত সবাই আয়রন মাইকের মতো শক্তিশালী হয় না, এবং ইলো বমি করতে শুরু করে। ঠিক আমার এক্স যেমন গার্লস নাইটে মদ খেয়ে অপরিচিত কারো বাসায় যাওয়ার আগে বমি করত। সে বুঝতে পারে যে তাকে খাবারের নতুন কোনো উৎস খুঁজতে হবে, কারণ কোনোভাবেই সে ওই নোংরা পোকাগুলো আর খাবে না। ঠিক তখনই সে তার সামনে দিয়ে একটা ধূসর নেকড়ে দৌড়ে যেতে দেখে এবং সাথে সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে নেকড়েটির সাথে সাথে দৌড়াতে থাকে এবং প্রাণীটি তার চেয়ে বড় হওয়া সত্ত্বেও ইদো জানত যে তার উচ্চ স্ট্যাটাসের কারণে সেই জিতবে। সে নেকড়েটিকে কোনো সুযোগই দেয় না এবং তার ড্র্যাগন ব্রেথ দিয়ে ওটাকে কাবু করে ফেলে। এরপর একটি আগুনের ঘুষি দিয়ে ওটাকে একদম শেষ করে দেয়, যা নেকড়েটিকে রোস্ট বানিয়ে ফেলে। সে ভাবছিল এর স্বাদ বারবিকিউর মতো হবে কিনা। তার অবাক হওয়ার পালা ছিল যখন দেখল এটার স্বাদ সহস্মেক স্ট্রিক করা স্টেকের মতো। এটা তাকে এই প্রাণীগুলো শিকার করার আরও একটি কারণ দেয়। শেষ পর্যন্ত সে আরেকটি বুড়ো নেকড়েকে খুঁজে পায়, যাকে সে একটি আগুনের ঘুষিতেই খতম করে এবং নিজের আগুনের নিঃশ্বাস দিয়ে রোস্ট করতে থাকে। সে বুঝতে পারে যদি সে লেভেল 25 পর্যন্ত পৌঁছাতে পারে তবে সে আবার বিবর্তিত হওয়ার সুযোগ পাবে। একা একা খাবার খাওয়ার সময় তার মনে হয় তার সাথে কথা বলার মতো কেউ থাকলে ভালো হতো, যে কোনো এআই অ্যাসিস্ট্যান্ট নয়। ঠিক তখনই সে বনের ভেতর থেকে কিছু গলার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে এই আওয়াজগুলো অবশ্যই মানুষের এবং সাথে সাথে তদন্ত করতে ছুটে যায়। সে দ্রুত 3 অভিযাত্রীর একটি দলকে বনের ভেতর দিয়ে হাঁটতে দেখে এবং তাদের স্ট্যাটাস চেক করে। সে দেখে তাদের কারোরই লেভেল তার চেয়ে বেশি নয়, যার মানে তারা তার জন্য বড় কোনো হুমকি নয়। কিন্তু যেহেতু তারা সংখ্যায় 3 জন, তারা তাকে পরাস্ত করতেই পারে। তবে সে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে ভাবে সে এত কিউট যে মানুষ তাকে পছন্দ না করে পারবেই না এবং তারা হয়তো তার বন্ধু হতে চাইবে। এটা ভেবেই সে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এবং খুব কিউট হওয়ার ভান করতে থাকে, এই আশায় যে মানুষগুলো তাকে দেখামাত্র ভালোবেসে ফেলবে। কিন্তু তার ভুল ভেঙে যায় যখন দলের নেতা তার তলোয়ার বের করে সরাসরি ইলোর বুকে এক কূপ দেয়, যা তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দেয়। সে পালানোর কথা ভাবার আগেই জাদুকরের মন্ত্রের আঘাত পায়, যার শক তার শরীরকে পুরোপুরি অবশ করে দেয়। সেভাবে সে কত বড় বোকা ছিল যে মানুষকে বিশ্বাস করতে চেয়েছিল, আর এখন তাকে প্রাণ দিয়ে এর মূল্য চোকাতে হবে। সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তার শরীর 1 ইঞ্চিও নড়ছিল না। সে মরার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু যখন নেতা তাকে মারার জন্য তলোয়ার উঁচিয়ে ধরে, তখন হিলার মেয়েটি মাঝখানে এসে দাঁড়ায় এবং তার প্রাণ বাঁচায়। নেতার সাথে তার কথা কাটাকাটি হয়, কিন্তু শেষ পর্যন্ত নেতা মেয়েটিকে সেখানে রেখে চলে যায়। মোর্ফ নামের সেই মেয়েটি তার উপর একটি মীরাময় মন্ত্র প্রয়োগ করে এবং আস্তে আস্তে তার স্বাস্থ্য ফিরিয়ে দেয়, যাতে সে অন্তত নড়াচড়া করতে পারে। সে ঠিকমতো কৃতজ্ঞতা জানানোর আগেই বনের ভেতর থেকে এক গগনবিদারী চিৎকার শোনা যায়, যেদিকে অন্য অভিযাত্রীরা গিয়েছিল। মেয়েটি নিশ্চিত হয় যে কিছু একটা খুব খারাপ ঘটেছে এবং আশেপাশে কোনো শক্তিশালী দানব আছে। হিলার মেয়েটির সাথে সাথে সেই দিকে দৌড়াতে চায়, কিন্তু ইলো তাকে থামায়, কারণ সে জানে বনের ভেতর লুকিয়ে থাকা দানবটি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তাকেও মেরে ফেলবে। বিশেষ করে কারণ মেয়েটি ইতিমধ্যে ইলোর চিকিৎসার জন্য তার সব মানা খরচ করে ফেলেছে। কিন্তু ইলো তার চোটের কারণে অনেক বেশি দুর্বল ছিল এবং মেয়েটি তাকে পাশ কাটিয়ে নিজের খেয়াল রাখতে বলে বনের দিকে ছুটে যায়। ইলো নিজেকে খুব অসহায় আর অপদার্থ মনে করে গালি দেয়। কোনোভাবে সে তার শরীরের জড়তা কাটিয়ে ওঠে এবং বনের দিকে দৌড়াতে থাকে। হঠাৎ সে এক বিশাল পাথুরে ড্র্যাগনের মুখোমুখি হয়, যা তার চেয়ে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী। সে দেখে মেয়েটি সেই ড্র্যাগনের পায়ের কাছে অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু সে সাহায্য করতে যাওয়ার আগেই ড্র্যাগনটি তার গন্ধ পেয়ে যায় এবং তাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ইলো ভয়ে জমে যায় এবং নড়তে পারে না যখন সেই পাথুরে ড্র্যাগন পুরো শরীর দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার অবাক হওয়ার পালা ছিল যখন দেখল তার শরীর সহজাতভাবেই নিজে থেকে সরে গিয়ে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। সে এক লাফে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর ভাবতে থাকে সে কত বড় গাধা যে ভেবেছিল সে মানুষের সাথে মিলে এই দানবকে হারাতে পারবে। সে জানে যদি ওই দানবের একটা বড় আঘাতও তার গায়ে লাগে তবে সেই পৃথিবীর বুক থেকে মুছে যাবে। সে উঁকি দিয়ে মারিয়াকে দেখে এবং বুঝতে পারে সে এখনো বেঁচে আছে, কিন্তু তার এইচপি খুব কম। তার ভয়ের সীমা থাকে না যখন দেখে পাথুরের ড্র্যাগনটি আবার মারিয়ার দিকে যাচ্ছে তাকে শেষ করে দেওয়ার জন্য। এটা দেখে সে নিজের সব ভয় ভুলে যায় এবং তাকে বাঁচানোর জন্য প্রস্তুত হয়।
সে দানবটির দিকে তেড়ে যাওয়ার আগেই সেই স্বর্গীয় কণ্ঠস্বর তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয় এবং দাবি করে যে এই লড়াই তার জন্য লাভজনক হবে না, বরং তার প্রাণ যাওয়ার সম্ভাবনাই বেশি। এতে সে থমকে দাঁড়ায় এবং ভাবে সিরি তো ঠিকই বলছে, কারণ তার কাছে এমন কোনো দক্ষতা বা শক্তি নেই যা দিয়ে সে এই বিশাল দানবের মোকাবিলা করতে পারে। তাই পালানো আর বেঁচে থাকাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই মুরফ যেভাবে তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে সুস্থ করেছিল সেই স্মৃতি তার মনে পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে মেয়েটিকে একা ফেলে যাবে না, হয় সে তাকে বাঁচাবে, না হয় বাঁচাতে গিয়ে নিজেও মরবে। সে ড্র্যাগনটির দিকে ছুটে যায় এবং ড্র্যাগনটি যখন তাকে আক্রমণ করতে আসে সে তার ডিম অবস্থার কথা মনে করে গড়াতে শুরু করে, যা তার জীবন বাঁচায়। সে বাতাসে লাফ দিয়ে ড্র্যাগনটিকে হালকা গুঁতো দেয় এবং নিজের ও ড্র্যাগনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করে। সে দ্রুত আশেপাশে দলের অন্য মানুষদের খুঁজে দেখে এবং বুঝতে পারে যে সেই বৃদ্ধ জাদুকর মারা গেছে, কিন্তু তলোয়ারধারী যোদ্ধাটি এখনও খুব সামান্য এইচপি নিয়ে বেঁচে আছে। পাথুরের ড্র্যাগনটি আবার ইলোকে তাড়া করতে শুরু করে, কিন্তু সে গড়াতে খুব পটু ছিল এবং আক্রমণ এড়িয়ে গিয়ে বারবার দানবটিকে পাল্টা আঘাত করতে থাকে, এই আশায় যে এতে কিছুটা সময় পাওয়া যাবে এবং বাকিদের বাঁচানো যাবে। যখন সে ভাবছিল তার পরিকল্পনা হয়তো কাজ করছে এবং সে মানুষদের বাঁচাতে পারবে, ঠিক তখনই পাথুরের ড্র্যাগনটি একটি আর্ট বেন্ডিং স্পেল ব্যবহার করে, যা মাটির ভেতর দিয়ে শকওয়েভ পাঠায় এবং মাটি থেকে বিশাল সব কাঁটা বের হয়ে ইলোকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সে বুঝতে পারে শুধু আক্রমণ এড়িয়ে বেশিক্ষণ টিকে থাকা যাবে না, তাই সে পাল্টা লড়াই করার সিদ্ধান্ত নেয়। পাথুরের ড্র্যাগনটি আক্রমণ করার চেষ্টা করলে ইলো এবার কাউন্টার অ্যাটাক করে এবং ড্র্যাগনটির মুখে একটি প্রচণ্ড আগুনের ঘুষি বসানোর চেষ্টা করে, এই আশায় যে এটি কোনো ক্রিটিক্যাল হিট হবে। প্রথমে সে ভেবেছিল আক্রমণটি কাজ করেছে, কিন্তু তার আতঙ্কের সীমা রইল না যখন দেখল আক্রমণটি ড্র্যাগনের তেমন কোনো ক্ষতিই করতে পারেনি। উল্টো ড্র্যাগনটি তার হারানো এইচপি আবার ফিরে পাচ্ছে। সে এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত মেয়েটিকে তুলে নেয়, কারণ সে জানে সে একসাথে একজনকে মাত্র বাঁচাতে পারবে। সে দানবটির আক্রমণ এড়িয়ে দ্রুত গভীর জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে এবং মেয়েটিকে নিরাপদ জায়গায় নামিয়ে রাখে। সে লক্ষ্য করে মেয়েটির এইচপি এখনও কমছে এবং তাকে অবশ্যই তার স্বাস্থ্য ফেরানোর কোনো উপায় বের করতে হবে। সে চেষ্টা করে মেয়েটি যেভাবে তাকে সুস্থ করেছিল ঠিক তেমন কিছু করার, কিন্তু স্বাভাবিকভাবেই কিছুই হয় না। সে দ্রুত পরিকল্পনা পাল্টে ফেলে এবং রাত হওয়ার আগেই মেয়েটির জন্য আরও নিরাপদ কোনো জায়গা খোঁজার চেষ্টা করে। সে সূর্যাস্তের বাতাসে নাক শুকতে থাকে কোনো পরিচিত গন্ধের আশায়। হঠাৎ সে কোনো একদিক থেকে মানুষের গলার খুব ক্ষীণ আওয়াজ পায় এবং সাথে সাথে মেয়েটিকে পিঠে নিয়ে পূর্ণ গতিতে সেই দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তার বিপদের শেষ নেই। এক ঝাঁক ধূসর নেকড়ে তাদের তাড়া করতে শুরু করে সহজ খাবারের আশায়। ইলো অনেক দূর চলে এসেছে এবং সে একদল কুকুরের হাতে মরতে রাজি নয়। একটা ড্র্যাগনের হাত থেকে বেঁচে ফেরার পর সে মেয়েটিকে গাছের নিচে নামিয়ে রাখে এবং নেকড়েদের মোকাবিলা করতে ঘুরে দাঁড়ায়। সাধারণত সে একটা একটা করে নেকড়ে মারে, কিন্তু এবার সে পুরো প্যাকের সাথে লড়াই করতে বাধ্য হয়, তাও আবার এমন অবস্থায় যখন সে নিজে আহত। সে বীরত্বের সাথে সব নেকড়ের সাথে লড়াই করে এবং নিজের শরীরে তোয়াক্কা না করে মেয়েটিকে রক্ষা করতে থাকে। বারবার আঘাত পাওয়া সত্ত্বেও সে নেকড়েদের তাড়িয়ে দেয় এবং আবার মেয়েটিকে পিছে তুলে নেয়। ক্ষতবিক্ষত শরীর নিয়ে বোলের মধ্য দিয়ে এগোতে এগোতে সে যখন তার ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে, ঠিক তখনই সে একটি মানুষের গ্রাম খুঁজে পায়। এতে সে খুশি হয়, কারণ এখন শুধু মারকে সাহায্য পায়ে দিতে পারলেই সে সুস্থ হয়ে যাবে। সে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে এবং অনেক গ্রামবাসীকে নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম হয়। কিন্তু তার দুর্ভাগ্য যে গ্রামবাসীরা তার ভাষা বুঝতে পারে না এবং তাকে দেখে ভয় পায়। সে তাদের বোঝানোর চেষ্টা করে যে সে কোনো ক্ষতি করবে না, কিন্তু তাদের মধ্যে একজন একটি হাতে বানানো বল্লম দিয়ে তার পায়ে গেঁথে দেয়। সে বুঝতে পারে এখানে সে কোনো সাহায্য পাবে না। পুরো গ্রাম তাকে হুমকি হিসেবে দেখছে দেখে সে দ্রুত মেয়েটিকে মাটিতে নামিয়ে রাখে এবং গ্রামবাসীরা আবার আক্রমণ করার আগেই সেখান থেকে পালিয়ে যায়। সে সবাইকে এড়িয়ে বনে ফিরে যেতে সক্ষম হয়। গ্রামবাসীরা দ্রুত মারকে নিরাপদ জায়গায় নিয়ে যায় এবং স্থানীয় হিলারকে ডাকে। ইলো অন্তত এটা ভেবে খুশি হয় যে সে তার জীবন বাঁচাতে পেরেছে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের ভেতর ফিরে যায়। 2 দিন পর মার স্থানীয় হিলার ম্যারির বাড়িতে জেগে ওঠে। ম্যারি তাকে জানায় যে সে 2 দিন ধরে অচেতন ছিল। মার অবাক হয়ে ভাবে কে তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে এলো, কারণ সে নিশ্চিত ছিল যে সে সেখানে মারাই যাবে। কিন্তু ম্যারি জানায় যে তার এ ব্যাপারে কোনো ধারণা নেই। মার জিজ্ঞেস করে দলের বাকিরা কোথায়।
ম্যারি উত্তর দেয় যে সেই বৃদ্ধ জাদুকর মারা গেছে এবং তাদের নেতা ডাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, যার মানে সম্ভবত ড্র্যাগনটি তাকে খেয়ে ফেলেছে, কারণ সেখানে শুধু রক্ত পড়েছিল। মার কাঁদতে শুরু করে এবং বলে যে সে যদি ডাকে সামনে যেতে বাধা দিত তবে হয়তো সে বেঁচে থাকত। কিন্তু ম্যারি তাকে শান্ত করে বলে যে দা এমন মানুষ ছিল না যে অন্যের কথা শুনবে। মার মনে করে যে দা কিছুটা জেদি হলেও ভালো মানুষ ছিল এবং গ্রামকে বাঁচাতে দানবদের সাথে লড়তে সেই প্রথম এগিয়ে যেত। সে বাচ্চাদের সাথেও খুব ভালো ব্যবহার করত এবং তাদের ভালো উপদেশ দিত। তার একমাত্র সমস্যা ছিল সেই পাথুরে ড্র্যাগনকে নিয়ে, কারণ ছোটবেলায় সে ড্র্যাগনটির মুখোমুখি হয়েছিল এবং পালিয়ে জীবন বাঁচিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল ওই দানবকে মেরে মানুষের সব প্রশ্নের জবাব দেবে। সে বৃদ্ধ জাদুকরকে তার দলে নেয়, কিন্তু জানত যে ম্যারি হিলার হিসেবে তাদের সাথে যেতে রাজি হবে না। তাই তারা মারকে এই বলে মিথ্যা বুঝিয়ে রাজি করায় যে ম্যারি তাকে যেতে বলেছে। মার রাজি ছিল না, কারণ পাথরের ড্রাগন খুবই বিপজ্জনক। কিন্তু তারা ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে দলে নেয়। সে আফসোস করে কেন সে অন্য গ্রামবাসীদের সতর্ক করেনি, কিন্তু এখন আর করার কিছু নেই। তার আবছা মনে পড়ে একটি ড্র্যাগন তাকে বাঁচিয়ে গ্রামে পৌঁছে দিয়েছে। কিন্তু ম্যারি জানে না কিভাবে সে এখানে এলো। সে শুধু জানে একটা দানব তাকে আক্রমণ করছিল, কিন্তু সেই গ্রামবাসীরা তাদের বল্লম দিয়ে তাকে বাঁচিয়েছে। বনের ভেতর ইলো তার এইচপি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে এবং এখন অনেক ভালো বোধ করছে। সে ভাবছে মার কেমন আছে আর সে সুস্থ হয়েছে কিনা। সেই সাথে পাথুরে ড্র্যাগনের সামনে নিজের অসহায়ত্বের কথা মনে পড়লে সে বুঝতে পারে যে সে এখনও এই বনের সবচেয়ে দুর্বল প্রাণীদের একজন এবং তাকে দ্রুত শক্তিশালী হতে হবে। সে বুদ্ধি খাটানোর সিদ্ধান্ত নেয় এবং একটি পোকা দানবকে টোপ হিসেবে গাছের সাথে ঝুরিয়ে রাখে। সাথে সাথে এলাকার অনেক পোকা সেখানে জড়ো হয় এবং ইলো সেই সুযোগে তাদের পিটিয়ে মারতে শুরু করে। সে তার পথে আসা প্রতিটা দানবকে ধ্বংস করতে থাকে, ঘুষি দিয়ে হোক, কামড় দিয়ে হোক বা আগুনের আক্রমণ দিয়ে ঝলসিয়ে দিয়ে হোক। গণহত্যা শেষ করার পর সে অবশেষে লেভেল 25-এ পৌঁছে যায়, যার মানে সে বিবর্তনের আরেকটি ধাপে পৌঁছেছে। সিরি তাকে বিবর্তনের পথগুলো দেখায় এবং সে বুঝতে পারে তার সামনে 5টি পথ খোলা আছে। তার মধ্যে কয়েকটা হলো লিটল ড্র্যাগন, যা সে অবশ্যই বেছে নেবে না, যদিও তারা দ্রুত বড় হয়, কিন্তু দীর্ঘমেয়াদে তারা অন্যদের মতো শক্তিশালী হবে না। অ্যাঞ্জেল ড্র্যাগন অনেক শক্তিশালী, কিন্তু তার ক্ষমতা মূলত প্রতিরক্ষা আর নিরাময়ের জন্য। কিড ড্র্যাগন হলো বেবি ড্র্যাগনের পরবর্তী ধাপ এবং সে শীঘ্রই পূর্ণাঙ্গ ড্র্যাগন হবে যদি সে চেষ্টা চালিয়ে যায়। আরেকটি অপশন হলো মিউটেটেড কিড ড্র্যাগন, যা জাদুকরি ক্ষমতা আরও ভালো। সবশেষে আছে ডার্ক প্লেগ ড্র্যাগন, যা মৃত্যু আর ধ্বংসের জন্য পরিচিত এবং সে ইচ্ছামতো মানুষের রূপ নিতে পারে। প্রথমে ইলো সাথে সাথে প্লেগ ড্র্যাগনের পথ বাতিল করে দেয়, কারণ এটা ছিল একটা শয়তানি পথ। কিন্তু হঠাৎ সে বুঝতে পারে মানুষের রূপ নেওয়ার মানে হলো সে আবার মানুষের গ্রামে যেতে পারবে এবং মারের সাথে দেখা করতে পারবে। এটা ভেবে সে তার সিদ্ধান্ত নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকে। এই সিদ্ধান্তটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ছিল, তাই সে অনেক মানসিক চাপে পড়ে যায়। কোন পথে যাবে তা নিয়ে দ্বিধায় পড়ে সে পাগলের মতো হয়ে যায় এবং সে আমার কোষ্ঠকাঠিন্য হওয়া কুকুরের মতো আওয়াজ করতে শুরু করে, কারণ সে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে সে আসলেই মারের জন্য চিন্তিত এবং তার সাথে দেখা করতে চায়। সে অনুভব করে যে যদি সে মানুষের রূপ নেওয়ার দক্ষতা শিখতে পারে, তবে প্লেগ ড্রাগন হয়েও সে একটা ভালো জীবন কাটাতে পারবে। আর যদি স্টার্টআপগুলোর মতো এটা কাজ না করে, তবে সে ড্র্যাগন হিসেবেই ফিরে যাবে। এই ভেবে ইলো একটি ইয়াং প্লেগ ড্র্যাগন হওয়া বেছে নেয় এবং তার শরীরের রং হলুদ থেকে বেগুনি হয়ে যায়। তাকে দেখতে অনেকটা মেগা চ্যারিজার্ড ওয়াইয়ের মতো লাগে এবং তার মনে হয় তাকে আসলেই বেশ শয়তান টাইপ লাগছে। সে তার সিদ্ধান্তের ওপর দ্বিতীয়বার চিন্তা করতে থাকে, কিন্তু সিরি তাকে জানায় যে তার দক্ষতা দেখার ক্ষমতা লেভেল আপ হয়েছে এবং এখন সে দক্ষতার বিস্তারিত দেখতে পারবে। এটা শুনে ইলোর মনে সব সন্দেহ দূর হয়ে যায়। সিরি তাকে বলে যে সে ফ্লাই এবং ড্র্যাগন স্কেল পাউডার নামক নতুন দক্ষতা পেয়েছে। তার টাইপ বদলে হয়ে গেছে ডার্ক এবং এখন তার সাধারণ দক্ষতাগুলোর সাথে বিষ এবং অভিশাপের প্রভাব যোগ হয়েছে। সে কিছু নতুন উপাধি পেয়েছে, যেমন রংডুয়ার এবং ক্যালামিটি। ইলো যত এসব শুনেছে তার অনুশোচনা তত বেড়েছে এই রূপটা বেছে নেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হলো তাকে যে মানুষের রূপ নেওয়ার দক্ষতার কথা বলা হয়েছিল সেটা সে পায়নি, অন্য সব ক্যারেনদের মতো। ইলোনও সিরির ওপর চড়াও হয় এবং ওর ম্যানেজারের সাথে কথা বলতে চায়। সে বলে তাকে যা বলা হয়েছিল এটা তেমন নয় এবং জিজ্ঞেস করে মানুষের রূপ পেতে হলে কি আরও লেভেল বাড়াতে হবে।
তবে সিরি আবার সেই তথ্যটি সাবস্ক্রিপশন ফি বা পে ওয়ালের আড়ালে লুকিয়ে ফেলে এবং বলে যে সে প্রিমিয়াম সাবস্ক্রিপশন না কেনা পর্যন্ত উত্তর দিতে পারবে না। ইলো নিজেকে প্রতারিত বোধ করে, কারণ সে মানুষ হওয়ার বদলে একটা উড়ন্ত মহাবিপদ হয়ে গেছে। তবে ভালো দিক হলো এখন সে নিজের দক্ষতার বিস্তারিত দেখতে পারে। সে প্রথমেই সিরির ব্যাপারে জানতে চায়, যার অফিসিয়াল নাম ডিভাইন ভয়েস, কিন্তু সিরি বরাবরের মতোই তথ্য দিতে অস্বীকৃতি জানায় এবং ইলো অনেকটা এটাই আশা করছিল। এরপর সে নতুন দক্ষতা ড্র্যাগন স্কেল পাউডার নিয়ে জিজ্ঞেস করে। সিরি তাকে বলে যে সে তার ডানা থেকে বিষাক্ত পাউডার ছাড়তে পারে, যা যে কোনো জীবকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। এর সর্বোচ্চ লেভেলে সে শুধু উড়ে গিয়েই আস্ত একটা দেশ ধ্বংস করে দিতে পারবে। ইলো সাথে সাথেই এর নমুনা দেখতে পায় যখন তার পাশের একটি ফুল শুকিয়ে মরে যায় তার পাউডারের কারণে। সে সিরিকে গালি দেয় তাকে একটা জৈব মরণাস্ত্র বানানোর জন্য, যেখানে সে শুধু মানুষ হতে চেয়েছিল। এখন সে নিশ্চিত যে কোনো মানুষ তার কাছে আসার সাহস করবে না। এরপর সে অন্য দক্ষতাগুলো চেক করতে শুরু করে, যেগুলো সমানভাবে ভয়াবহ। পরের দক্ষতাটি হল ডিজিজড ব্রেথ, যা তার আগুনের নিঃশ্বাসকে এমন এক আক্রমণে পরিণত করে যা মারাত্মক সব রোগ ছড়িয়ে দেয়। ইলো আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে একজন ভিলেন হওয়ার জন্য এর চেয়ে বেশি প্রস্তুত হতে পারত না। সেভাবে বিবর্তন পরিবর্তন করার কোনো উপায় আছে কিনা সে তার উপাধিগুলো চেক করার সিদ্ধান্ত নেয়, কারণ সেগুলো তার দক্ষতা আর বৃদ্ধিতে প্রভাব ফেলে। সিরি তাকে জানায় যে সে ঠিকই ধরেছে। তার প্রথম উপাধি হল ইটি বিটি হিরো, যা তাদের দেওয়া হয় যারা বিপদের মুখে সামান্য সাহস দেখায় এবং সঠিক কাজ করার চেষ্টা করে। এটি তার বিবর্তনে বড় প্রভাব ফেলতে পারে এবং একদিন তাকে সত্যিকারের বীর বানাতে পারে। এটা শুনে ইলো কিছুটা স্বস্তি পায়, কিন্তু বাকি উপাধিগুলোর কথা শুনে আবার চমকে ওঠে। রংদুয়ার উপাধিটি তাদের দেওয়া হয় যারা লাশের পাহাড় জমিয়ে রাখে এবং নিজেদের এই নৃশংসতায় গর্ববোধ করে। এটি ডার্ক টাইপ আক্রমণের ক্ষতি বাড়িয়ে দেয়, কিন্তু সাদা জাদু শেখা কঠিন করে তোলে। এটি শরীরের পুনর্গঠন বা সুস্থ হওয়ার হারও কমিয়ে দেয়। ইলোর কফিনে এটিই ছিল শেষ পেরেক এবং সে কাঁদতে শুরু। সে আবার বেবি ড্র্যাগন হতে পারছে না। গ্রামের ভেতরে ম্যারি গ্রামের চারপাশে বসানো সুরক্ষা পাথরগুলো চেক করছিল, যাতে সেগুলো ঠিকমতো কাজ করে। ওই পাথরগুলো একটা বাধা তৈরি করে যা দানবদের গ্রামে ঢুকতে নিরুৎসাহিত করে। তবে খুব শক্তিশালী দানব বা যাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে, তাদের বিরুদ্ধে এগুলো কাজ করে না। মার মনে করে যে ড্র্যাগনটি তার প্রাণ বাঁচিয়েছে। সে হয়তো এই ক্যাটাগরিতে পড়ে, কিন্তু সে নিশ্চিত নয় যে ড্র্যাগনটি কি আসলেই তাকে বাঁচাতে চেয়েছিল নাকি ওটা একটা কাকতালীয় ব্যাপার ছিল। ম্যারি এ ব্যাপারে মন্তব্য করতে পারে না, কারণ সে ড্র্যাগনটিকে দেখেনি। তবে সে চায় না কোনো ত্রুটিপূর্ণ বাধার কারণে গ্রামে দানব ঢুকুক। সুরক্ষা পাথর চার্জ দেওয়া শেষ করে মার তাকে দানবদের সম্পর্কে আরও শিখাতে বলে। ম্যারি অবাক হয় যে ওই ঘটনার পর থেকে মার দানবদের উপর কেন এত আগ্রহী। মার উত্তর দেয় তার মনে হচ্ছে একটা ড্র্যাগন তার প্রাণ বাঁচিয়েছে। আর ম্যারি তাকে উল্টো জিজ্ঞেস করে সে কি কোনো দানবের প্রেমে পড়ছে কিনা, কারণ এটা জঘন্য। মার ঘাবড়ে গিয়ে বলে এমন কিছুই না, এবং ম্যারি বিষয়টি এড়িয়ে যায়। সে মারকে দানবদের সম্পর্কে শেখাতে রাজি হয় এবং ব্যাখ্যা করতে শুরু করে যে দানবরা অন্যদের হারিয়ে লেভেল আপ করে এবং আরও শক্তিশালী দানবে বিবর্তিত হয়। মানুষেরও লেভেল আপ করার এবং দক্ষতা বাড়ানোর সুযোগ আছে, কিন্তু তারা দানবদের মতো নিজেদের প্রজাতি পরিবর্তন করতে পারে না। মার এতে অবাক হয়, কারণ সে এসব আগে শুনেনি। যা শুনে ম্যারি রেগে যায়, কারণ 11 বছর আগে সে তাকে এসব শিখিয়েছিল। মার যুক্তি দেখায় যে তখন তার বয়স ছিল মাত্র 5 বছর এবং 11 বছর হয়তো কোনো এলফের জন্য বড় কিছু নয়, কিন্তু মানুষের জন্য অনেক বড় সময়। ম্যারি তার লেকচার চালিয়ে যায় এবং বলে যে মাঝে মাঝে কিছু বিশেষ মানুষ আছে যারা ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পায় এবং তারাই লেভেল আপ আর অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পেরেছে। ম্যারি বলে দানবরা টিকে থাকার জন্য লড়াই করে এবং তারা সব সময় বিবর্তনের মাধ্যমে শক্তিশালী হওয়ার চেষ্টা করে, কারণ এতে তারা অনেক দিন বাঁচতে পারে। সে মারকে বলে ড্র্যাগনটি হয়তো তার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু পরের বার যখন দেখা হবে তখন সে হয়তো আরও বিপজ্জনক কিছুতে পরিণত হবে এবং তাকে আক্রমণও করতে পারে। মার ম্যারিকে এমন ভয় দেখানোর জন্য বকাবকি করে, কিন্তু সেই এলফ মহিলা শুধু বলে যে কোনো দানবের কাছ থেকে কোনো প্রত্যাশা না রাখতে, কারণ তারা মানুষের সাথে মাননসী নয়। একই সময়ে ইলো বনের ভেতর নিজের ভাগ্য মেনে নিয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে দ্রুত লেভেল আপ করবে, যাতে সে আবার ভালো ড্রাগন হওয়ার পথে ফিরতে পারে। তবে তার প্রধান লক্ষ্য এখনও মানুষ হওয়া, যাতে সে মারের সাথে দেখা করতে পারে। সে এমন কোনো দুর্বল দানব খুঁজছিল যা মারলে অনেক অভিজ্ঞতা পাওয়া যাবে। ঠিক তখনই সে অনুভব করে
তার নড়াচড়া ধীর হয়ে যাচ্ছে। ইলো বুঝতে পারে সে মাকড়সার জালে আটকে গেছে, যা তাকে ধীর করে দিচ্ছে। এরপর সে দেখতে পায় সে একটি মাকড়সার পাতা ফাঁদে পা দিয়েছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটি বিশাল মাকড়সা বেরিয়ে আসে এবং তার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করতে থাকে। ইলো মাকড়সাটির উচ্চ স্ট্যাটাস দেখে ঘাবড়ে যায়, কিন্তু সে পালাতে পারছে না কারণ সে আটকে গেছে। মাকড়সাটি তার শরীর থেকে ইলোর দিকে এক ঝাঁক জাল ছুঁড়ে মারে। ইলো তার আগুনে নিঃশ্বাস দিয়ে পাল্টা জবাব দেয়, যা জাল পুড়িয়ে দেয় এবং মাকড়সাটিরও ক্ষতি করে। তবে তার শরীরের ওপর থাকা জালগুলোতেও আগুন ধরে যায় এবং সে মাটিতে গড়াগড়ি করতে থাকে যতক্ষণ না সিরি তাকে বলে যে সে ফ্লেম রেজিস্ট্যান্স বা আগুন প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। ইলো উঠে দাঁড়ায় লড়াই করার জন্য, কিন্তু দেখে যে তার আক্রমণ মাকড়সাটির তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তাই সে তার প্যারালাইজিং ক্লজ বা অবশকারী নখর ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অসংখ্যবার আঁচড় দেওয়ার ফলে মাকড়সাটির শরীর থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু ইলো দেখে যে ওটার হেলথ বারের অর্ধেক এখনও পূর্ণ। তার ওপর মাকড়সা দানবটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাকে আবার গড়ানোর ওপরই ভরসা করতে হয়। তবে 10 মিনিট পার হয়ে গেলেও মাকড়সাটি হাল ছাড়ে না এবং ইলো অবাক হয়ে ভাবে এই অভিশপ্ত দানবটা স্ট্যামিনা কত বেশি। ভাগ্যক্রমে ঠিক তখনই তার রোলিং বা গড়ানোর দক্ষতা লেভেল আপ হয় এবং এখন সে আরও দ্রুত গড়াতে পারে। কাপুরুষের মতো পালানোর জন্য সে চিকেন রানার উপাধিও পায়, কিন্তু ইলোর কাছে তার সম্মানের চেয়ে জীবনের দাম বেশি। শীঘ্রই সে মাকড়সা নিজের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করতে সক্ষম হয়, কিন্তু তখনই সামনে এক বিশাল খাদ দেখতে পায়। ইলোর প্রথম ইচ্ছা ছিল পাশে গড়িয়ে সরে যাওয়া, কিন্তু সে তার ওড়ার দক্ষতার ওপর ভরসা করার সিদ্ধান্ত নেয় এবং পূর্ণ গতিতে সামনের দিকে লাফ দেয়। ভাগ্যক্রমে সে গ্লাইড করে অন্য পারে পৌঁছাতে পারে এবং কসম খায় যে যখন সে যথেষ্ট শক্তিশালী হবে তখন সে ফিরে এসে এই মাকড়সাটাকে খতম করবে। সে এখন মারাত্মক ক্লান্ত এবং চলে যাওয়ার আগে শেষবারের মতো মাকড়সাটাকে দেখে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাকড়সাটিকে কোথাও দেখা যাচ্ছে না। আর তখনই হঠাৎ ইলো মাকড়সার জাল দিয়ে তৈরি একটি ব্রিজ দেখতে পায়। ঠিক পরের মুহূর্তেই মাকড়সাটি তলেদেশ থেকে লাফ দিয়ে উপরে উঠে আসে এবং ইলো আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে এটা মোটেও আশা করেনি। সে আবার গড়াতে শুরু করে এবং তার রোলিং স্কিল আরও একবার লেভেল আপ হয়। পথে একটি দুর্ভাগা ধূসর নেকড়ে সামনে পড়ে এবং ইলো সরাসরি ওটার ওপর দিয়ে গড়িয়ে চলে যায়, যা নেকড়েটিকে দূরে ছিটকে ফেলে দেয় এবং এভাবে তাকে হারানোর ফলে ইলো বোনাস অভিজ্ঞতা অর্জন করে। সে সরাসরি লেভেল 3-এ পৌঁছে যায় এবং বনের অন্যান্য নিরীহ দানবদের ওপর এভাবে হিট অ্যান্ড রান চালিয়ে দ্রুত লেভেল 8-এ পৌঁছে যায়। ইলো ভাবে সে এখন মাকড়সার মুখোমুখি হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী হয়েছে, তাই সে পালানো বন্ধ করে সরাসরি সেটার মুখোমুখি হয়। মাকড়সাটি হঠাৎ তার শরীর থেকে এক ঝাঁক বিষাক্ত গ্যাস ছাড়ে এবং ইলো সেটা এড়াতে একটি গাছে লাফ দিয়ে ওঠে। যদিও সে বিষ প্রতিরোধী, তবুও এটা তার গলায় খুব জ্বালা ধরাচ্ছিল, তাই সে বিষাক্ত ধোঁয়া সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। এদিকে মাকড়সাটিও বিষের কাজ শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল এবং ইলোর মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে সবচেয়ে পুরনো চালটি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এমন ভান শুরু করে যেন বিষ তাকে দুর্বল করে দিচ্ছে। সে মাটিতে পড়ে যায় এবং ডাঙায় তোলা মাছের মতো ছটফট করতে থাকে, তারপর একদম নিথর হয়ে পড়ে থাকে। মাকড়সাটি ফাঁদে পা দেয় এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর ওগা ঠিক যখনই যথেষ্ট কাছে আসে, ইলো পূর্ণ শক্তিতে আগুনের নিঃশ্বাস ছাড়ে এবং লেজ দিয়ে ওটাকে মাটিতে আছাড় মারে। এতে মাকড়সা দানবটি পরাজিত হয় এবং ইলো সাথে সাথে লেভেল 14-তে পৌঁছে যায়। তার ফায়ার ব্রেথ স্কিল লেভেল আপ হয় এবং সে ড্র্যাগন টেল নামে একটি নতুন দক্ষতা পায়। ইলো ভাবে এগুলো ভালো উন্নতি, কিন্তু সে মানুষ হওয়ার দক্ষতা পেয়েছে কিনা তা দেখতে বেশি আগ্রহী ছিল। দুর্ভাগ্যবশত সে অন্য কিছু পায় না এবং তার হতাশা আরও তীব্র হয়। দিনের শেষে ইলো একটি নেকড়ে শিকার করে এবং খাওয়ার ও বিশ্রামের জন্য সাথে নিয়ে যায়। পথে সে একটি গুহা খুঁজে পায় এবং নিশ্চিত হয় যে অন্য কোনো দানব সেটি ব্যবহার করছে না। সে ওটাকে তার আস্তানা বানানোর সিদ্ধান্ত নেয়। সে সেখানে নেকড়ের মাংস ঝোলসালা এবং তারপর কিছু বেরির রস মেশানোর সিদ্ধান্ত নিল, যেগুলোর গন্ধ গোলমরিচের মতো। ইলো দেখল যে বেরির রস মাংসের স্বাদ অনেক বাড়িয়ে দিয়েছে এবং এর জন্য সে মিস্টার শেফ উপাধিও পায়। ইলোর কাছে উপাধিটি বেশ ভালো লাগে এবং সে ভাবতে শুরু করে সে কি তার রান্নার লেভেল বাড়িয়ে সুস্বাদু খাবার দিয়ে মানুষের মন জয় করতে পারবে কিনা। কিন্তু তার ধারালো বিষাক্ত নখরের দিকে তাকাতেই তা সে ভাবনা দূর হয়ে যায়। তার মনে হয় সে যখন বেবি ড্র্যাগন ছিল অন্তত তখন তাকে দেখতে কিউট লাগত,
আর তখনও মানুষ তাকে ঘৃণা করত ও ভয় পেত। এখন তাকে দেখতে একদম সাক্ষাৎ আপদ মনে হয়, তাই মানুষ তার কাছে আসার সাহস পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে ভাবে এমনকি মূর্খ। এখন তাকে চিনতে পারবে না এবং মনে করে বেশি লোভ করে মানুষ হতে চাওয়ার এটাই ফল। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ঈশ্বরের কাছে অন্তত মানুষের রূপ নেওয়ার ক্ষমতা চায়, এমনকি সে যদি প্লেগ ড্র্যাগন হিসেবেই বিবর্তিত হতে থাকে তবুও। গ্রামের ভেতরে মুর্ফ এক বৃদ্ধ মাতালের কাছ থেকে জানতে পারে যে ডা এখনও বেঁচে আছে। সে আগ্রহের সাথে বিস্তারিত জানতে চায় এবং বৃদ্ধ তাকে বলে যে সে যখন মাছ ধরতে গিয়েছিল তখন সে দাকে বনের ভেতর দিয়ে হেঁটে যেতে দেখেছিল। তাকে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত দেখাচ্ছিল। সে অন্য কিছু খেয়াল করেনি এবং নিজের মনে বিড়বিড় করতে করতে বনের ভেতর অদৃশ্য হয়ে গিয়েছিল। অন্য গ্রামবাসীরা মনে করে যে বৃদ্ধের হ্যাংওভার কাটেনি এবং সে দাকে কল্পনা করেছে। কিন্তু মার আশাবাদী হয়ে ওঠে এবং সাথে সাথে ম্যারির সাথে কথা বলতে যায়। সে দাকে খুঁজতে বনে যেতে চায়, কিন্তু ম্যারি তাকে বা অন্য কোনো গ্রামবাসীকে বিপদে ফেলতে রাজি হয় না। ম্যারি তাকে এই পরামর্শ দিয়ে শান্ত করে যে সে অ্যাডভেঞ্চারার গিল্ডের সাথে কথা বলবে, কিন্তু সে জানে দাকে বাঁচানোর জন্য মার কতটা মরিয়া। পরের দিন বনে ইলো চনমনে হয়ে জেগে ওঠে এবং দ্রুত লেভেল আপ করার জন্য আরও দানব শিকার করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ সে তার সামনে একটি চলন্ত কাদার মতো কিছু দেখতে পায় এবং বুঝতে পারে এটি এমন এক দানব যাকে খুব একটা শক্তিশালী মনে হচ্ছে না। সে অভিজ্ঞতা অর্জনের জন্য এটিকে শিকার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন সে ওটার স্ট্যাটাস দেখার চেষ্টা করে তার চোখে প্রচণ্ড জ্বালা শুরু হয় এবং সিরি তাকে বলে যে সে এখনও এই তথ্য দেখার অনুমতি পায়নি। ইলো যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং ভাবে এই অদ্ভুত দানবটা আসলে কি যা শুধু তাকিয়ে থাকলেই তাকে এত কষ্ট দিচ্ছে। হঠাৎ তার স্ট্যাটাস দেখার দক্ষতা লেভেল আপ হয় এবং সে এক মুহূর্তের জন্য দেখতে পায় যে স্লাইম দানবটির স্ট্যাটাস অবিশ্বাস্য রকম বেশি এবং সে ভয়ে মাটিতে পড়ে যায়। ইলো ভাবে কোনো প্রাণীর এমন অদ্ভুত স্ট্যাটাস থাকতে পারে। ঠিক তখনই সেই স্লাইম দানবটি তাকে লক্ষ্য করে এবং তার দিকে একটি সুর ছুড়ে দেয়। ইলো ঠিক সময় পালিয়ে যেতে সক্ষম হয় এবং বনে পৌঁছানোর পর সে বুঝতে পারে যে সেই অদ্ভুত স্লাইমটার স্ট্যাটাস আসলে অত বেশি ছিল না এবং সে আগে ভুল দেখেছিল। তবে ওটা খুবই অদ্ভুত ছিল, তাই সে আপাতত ওটাকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আজ অন্য কোনো দিকে শিকার খোঁজার সিদ্ধান্ত নেয় এবং হঠাৎ ঝোপের আড়ালে একটি পাত্র লুকানো অবস্থায় দেখতে পায়। ইলোভাবে ফল রাখার জন্য এটা ভালো হতে পারে, কিন্তু সে ওটা স্পর্শ করা মাত্রই পাত্রটি বাতাসে লাফিয়ে ওঠে, কারণ এটি কোনো বস্তু নয় বরং পটরিশ নামের একটি দানব। ইলো দেখে যে ওটার স্ট্যাটাস তেমন আহামরি কিছু নয়, তাই সে পটরিশকে আগুনের ঘুষি দিয়ে আক্রমণ করে, কিন্তু তাতে কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয় না। এটি ইলোকে নিজের সবটুকু দিয়ে লড়াই করতে উৎসাহিত করে এবং সে দানবটির ওপর একের পর এক আক্রমণ চালায়। তবে পাত্র দানবটি চরম উদাসীন এবং ইলো যখন আক্রমণ করছে তখনও এটি বিশ্রাম নিয়ে নিজের এইচপি পুনরুদ্ধার করে। সে যাই করুক না কেন, দানবটির শক্ত খোলস তাকে সব ক্ষতি থেকে রক্ষা করছিল। তাই ইলো ক্রিয়েটিভ মোড বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে দানবটিকে নদীতে ফেলে দেয় এবং তা কাজ করে। দানবটি যখন ডুবে মরতে থাকে, ইলো সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে এবং লেভেল আপ হয়। কিন্তু সে একটি নতুন উপাধি পায় যার নাম ডাস্টার্ডলি কিং বা কাপুরুষ রাজা, এবং তার রংডুয়ার উপাধিও লেভেল আপ হয়। ভিলেনের পথে আরও এগিয়ে যাওয়ায় তা খারাপ লাগছিল। ঠিক তখনই একঝাঁক পাত্র দানব তাকে ঘিরে ফেলে। ইলো বুঝতে পারে প্রথম দানবটি যখন মারা যাচ্ছিল তখন সে ক্রাই স্কিল ব্যবহার করে এদের ডেকেছিল এবং তারা সবাই খুব রাগান্বিত। তারা একসাথে জড়ো হয় এবং ইলো ভাবে তারা হয়তো কোনো বিশাল দানবে পরিণত হবে, কিন্তু বদলে তারা একটি উঁচু টাওয়ারের মতো তৈরি করে, যা দেখতে খুব নড়বড়ে ছিল। ইলো উড়ে গিয়ে একদম উপরের দানবটিকে ধরে টাওয়ারের উপর আছাড় মারে এবং একসাথে সব দানবকে হারিয়ে দেয়। এটা করার মাধ্যমে সে মিটিওরাইট নামে একটি নতুন দক্ষতা শেখে এবং 600 পয়েন্ট অভিজ্ঞতা অর্জন করে, যা তাকে সরাসরি লেভেল 3 নিয়ে যায়। এর ফলে তার দক্ষতাগুলো লেভেল আপ হয় এবং সে এতে খুব খুশি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দানবগুলোকে হারানোর পর তাদের খোলসগুলো ভেঙে যায় এবং তার কাছে ব্যবহারের মতো একটি পাত্রও থাকে না। সে দানবগুলোর মাংস ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপর মনে হয় তার ডায়েটে আরও শাকসবজি দরকার। সে যখন সামনে এগোতে থাকে তখন দেখে আকাশ বেগুনি হয়ে আছে এবং পাশ থেকে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখা যাচ্ছে। ইলো কৌতূহলী হয়ে পায়ের ছাপ অনুসরণ করে যা তাকে একটি ভালুকের কাছে নিয়ে যায়, যেটি আপন মনে হেঁটে বেড়াচ্ছিল। ইলো সিরিকে ওটা স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞেস করে এবং সিরি বলে সে ওটা স্ট্যাটাস দেখার জন্য অনেক দূরে আছে, তবে সে প্রজাতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
ভালুকটি হলো একটি D+ র্যাঙ্ক দানব যার নাম ক্লে বেয়ার। এটি কাদা দিয়ে তৈরি এবং উচ্চ পুনর্গঠন ক্ষমতা সম্পন্ন একটি শক্তিশালী দানব। ইলো বুঝতে পারে দানবটি তার সমান র্যাঙ্কভুক্ত এবং সেভাবে সে একে ন্যায্য লড়াইয়ে হারাতে পারবে কিনা। তবে তার ক্লে বেয়ারের সাথে লড়াই করার বড় কারণ হলো যদি এটি আসলেই কাদা দিয়ে তৈরি হয় তবে সে এটা দিয়ে পাত্র এবং অন্যান্য জিনিস বানাতে পারবে। ইলো এই সুবর্ণ সুযোগ তার বিষাক্ত থাবা থেকে ফসকাতে দিতে চায় না এবং সে ভ্যালুক দানবটিকে তাড়া করে যে তাকে লক্ষ্যই করেনি। সে অতর্কিত আক্রমণের সিদ্ধান্ত নেয় এবং পেছন থেকে ক্লে বেয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে ওটা ঘুরে দাঁড়ায় এবং তার বুক থেকে মারাত্মক সব কাঁটা বের হয়। ইলো কোনো মতে সেই কাঁটার আঘাত থেকে বেঁচে ফিরে আসে এবং বলে ওই মারাত্মক কাঁটা নিয়ে ওটাকে ভ্যালুক বলা ঠিক নয়। ভ্যালুকটি ইলোকে বডি স্ল্যাম দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সরে গিয়ে ঘূর্ণায়মান আক্রমণ করে। সে ওটার হেলথ বারের একটা বড় অংশ কমিয়ে দিতে সক্ষম হয়, কিন্তু ভ্যালুকটির সাথে সাথে হিল স্কিল ব্যবহার করে তার হেলথ বার পূর্ণ করে ফেলে। ইলো বুঝতে পারে সে ভ্যালুকটিকে এক আঘাতে মারতে পারবে না এবং তাকে হিট অ্যান্ড রান কৌশলের ওপরই নির্ভর করতে হবে যতক্ষণ না ভ্যালুকটির নিজেকে সুস্থ করার মানা শেষ হয়ে যায়। সে ক্লে বেয়ারের মারাত্মক কাঁটাগুলো এড়িয়ে চলতে থাকে এবং ওটার ক্ষতি করতে থাকে, আর যখন সে দেখে ওটার সুস্থ হওয়ার ক্ষমতা ধীর হয়ে গেছে, ইলো চূড়ান্ত আঘাতের জন্য এগিয়ে যায়। হঠাৎ ক্লে বেয়ারটি নিজের চারপাশে একটি বালু ঝড় তৈরি করে, আর যখন ঝড় থামে তখন দেখা যায় ওটার পিঠেও কাঁটা গজিয়েছে। ইলো ক্লে বেয়ারকে হ্যাকার বলে গালি দেয়, কারণ এখন আর রোলিং অ্যাটাক করার কোনো উপায় নেই। ভাগ্যক্রমে অনেকক্ষণ লড়াই করার পর এবং ভারী সব স্কিল ব্যবহারের পর ক্লে বেয়ার তার বেশিরভাগ মানা হারিয়ে ফেলেছে এবং ইলো ওটাকে আরও কিছুটা ক্লান্ত করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ ভালুকটি তার একটি হাত ছিঁড়ে ইলোর দিকে ছুঁড়ে মারে। সে সেটা এড়িয়ে যায় এবং দেখে যে হাতটি মূল শরীর থেকে আলাদা হওয়ার পর সাধারণ কাদায় পরিণত হয়েছে। ক্লে বেয়ার তার দিকে আরও কাঁটা ছুটতে থাকে যেগুলো কাদায় পরিণত হয়। ইলোর মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। সে ভালুকটির দিকে তেড়ে যায় এবং নখর দিয়ে ওটার একটি হাত ছিঁড়ে ফেলে। এটি বরাবরের মতো কাদায় পরিণত হয় এবং ইলো দ্রুত ওটাকে গোল পাকিয়ে বলের মতো করে অনেক উঁচুতে উড়ে যায়। সেভাবে সে যদি মেটিওরাইট স্কিল দিয়ে ক্লে বেয়ারকে আঘাত করে তবে তা যথেষ্ট হবে না, তাই সে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মেটিওরাইট স্কিলের পেছনে তার পুরো শরীরের ওজন ঢেলে দেয়। আক্রমণটি ক্লে বেয়ারের শরীর এফোর ওফুর করে দেয় এবং ইলো 300 অভিজ্ঞতা অর্জন করে, যা তাকে লেভেল 33-এ নিয়ে যায়। সে নাটক ক্র্যাকার নামে একটি দক্ষতাও পায়, কারণ সে মাত্র ওটাই করল। সে এখন মারাত্মক ক্লান্ত, কিন্তু অন্তত কিছু কাদা পেয়েছে যা দিয়ে সে পাত্র আর কলস তৈরি করে। সে একটি চুল্লিও বানায় এবং সেখানে পাত্রগুলো সেঁকতে দেয়, আর সেই ফাঁকে সে ডিনারের জন্য কিছু শিকার করার সিদ্ধান্ত নেয়। সে কিছু শাকসবজি আর মাশরুমের খোঁজে বের হয় এবং একটি থান্ডার মাশরুম খুঁজে পায় যা পুষ্টিকর এবং সুস্বাদু, কিন্তু এতে সামান্য অবশকারী বিষ আছে। ইলোর এখনও পক্ষাঘাত বা প্যারালাইসিসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই, তাই সে ওটা ফেলে দেয় এবং তার লেভেল আপ হওয়া সিরিকে ধন্যবাদ দেয় আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। এরপর সে একটি বিশাল ফুলের সামনে আসে, কিন্তু সে ওটার গুণাগুণ যাচাই করার আগেই ফুলটি তাকে আক্রমণ করে। ইলো ঘাবড়ে যায়, কিন্তু কোনো মত ফুলটিকে তার কাণ্ড থেকে ছিঁড়ে ফেলে ওটাকে মেরে ফেলে। সিরি তাকে বলে এটি একটি মাংসাশী উদ্ভিদ যা প্রাণী খায়, কিন্তু এটি লবণবল হজম করতে পারে না এবং সেটি তার মূলে জমা করে রাখে। ইলোর খাওয়ার অভিজ্ঞতা উন্নত করার জন্য এটিই ছিল তার পাওয়া সবচেয়ে মূল্যবান জিনিস এবং সে লবণ ভর্তি মূলটি বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে মার ম্যারির কথা অমান্য করে এবং ডাকে খোঁজার জন্য গ্রামের সুরক্ষা সীমানার বাইরে পা রাখে। সে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত যতক্ষণ সে তাকে খুঁজে পেয়ে নিরাপদে ফিরিয়ে আনতে পারে। যদিও তার সন্দেহ ছিল যে সেই বৃদ্ধ মাতালকে বিশ্বাস করা যায় কি না, তবুও সে মনে করে কিভাবে ডা তাকে ব্ল্যাকমেইল করে তার দলে নিয়েছিল এবং ভাবে সে যদি তাকে থামাত তবে আজ সে আর সেই বৃদ্ধ দুজনেই বেঁচে থাকত। হঠাৎ একটি পোকা দানব তাকে আক্রমণ করে এবং মার সাথে সাথে ফায়ারবল ব্যবহার করে সেটিকে হারায় এবং নিজেকে শান্ত থাকার কথা মনে করিয়ে দেয়। এদিকে ইলো একটি বিশাল দানব মাশরুম খুঁজে পায় যা হাঁটতে পারে এবং বড় হলে মানুষকে আক্রমণ করে, আর এটি খেতে বেশ সুস্বাদু। সে এটিকে তার উপকরণের তালিকায় যোগ করে এবং পরে আরেকটি অদ্ভুত মাশরুম খুঁজে পায়। সিরি তাকে বলে এটি একটি র্যাঙ্ক মাশরুম যা অত্যন্ত মূল্যবান এবং ঠিকঠাক চাষ করতে পারলে এটি একটি পুরো দেশের অর্থনীতিকে সচল রাখতে পারে। ইলো এটা শুনে টাকার সাগরে ভাসার স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু যখন সিরি তাকে বলে যে এই মাশরুমটি একটি শক্তিশালী ড্রাগ বা মাদক যা সবাইকে আসক্ত করে ফেলতে পারে, সে সাথে সাথে তার সিদ্ধান্ত বদলে ফেলে।
সে মাশরুমগুলো পুড়িয়ে ফেলে যাতে কেউ আসক্ত না হয় এবং এতে তার ইটিবিটি হিরো উপাধিটি লেভেল আপ হয়। এরপর সে বনের মধ্যে গোলমরিচ বেরি খুঁজে পায় এবং সিরি তাকে বলে যে একসময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে কঙ্কিত মশলা এবং এর দাম ছিল ওজনের সমান সোনার সমান। ইলো সাথে সাথে সব গোলমরিচ সংগ্রহ করে নেয়। একই সময়ে মার বনের অনেক গভীরে চলে যায় এবং দানবদের হাত থেকে লুকিয়ে থাকে। কোনোভাবে সে বুঝতে পারে যে সে ইতিমধ্যে অনেক বিপজ্জনক এলাকায় চলে এসেছে এবং যদি সে আরও সামনে যায় তবে সে এমন কিছুর মুখোমুখি হতে পারে যা সামলানোর ক্ষমতা তার নেই। তাই সে গ্রামের সীমানার দিকে ফিরে যাওয়ার আগে একবার চারপাশটা দেখে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে ইলো আলোযুক্ত মাশরুম ব্যবহার করে তার গুহা আলোকিত করে এবং পাত্রগুলো চেক করে যেগুলো সে সেঁকতে দিয়েছিল সেগুলো নিখুঁতভাবে তৈরি হয়েছে এবং সে আজ সংগ্রহ করা উপকরণ দিয়ে একটি স্টু তৈরি করতে সেগুলো ব্যবহার করে। লবণ আর মাশরুমের কারণে খাবারের স্বাদ আরও বেড়ে যায় আর ইলো এমনভাবে কথা বলতে শুরু করে যেন সে একজন ফুড ক্রিটিক বা খাদ্য সমালোচক। যদিও সে রান্নার কিছুই জানে না, সে বলে লবণ কিভাবে খাবারের উমামি স্বাদ বাড়িয়ে দিচ্ছে এবং খাওয়ার জন্য চপস্টিক তৈরি করে। ড্র্যাগনের নখর দিয়ে চপস্টিক ব্যবহার করা এমনিতেই খুব কঠিন কাজ। খাবারে লবণ দেওয়ার কারণে ইলোর শেফ উপাধি লেভেল 1 থেকে লেভেল 2-এ চলে যায়। সে হঠাৎ লক্ষ্য করে সে যে বাটিটি ব্যবহার করছে তা থেকে খাবার খাওয়া একটু কঠিন এবং স্টু গড়িয়ে পড়ে যাচ্ছে। সে তার মৃৎশিল্পের দক্ষতাও লেভেল আপ করার সিদ্ধান্ত নেয় এবং একটি নতুন বাটি ও অন্যান্য জিনিস তৈরির পরিকল্পনা করে। পরের দিন সে এমনকি গুহার অনুর্বর দেয়ালগুলো মাটির ইট দিয়ে ঢেকে দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আর সিরি তাকে জানায় যে সে সিরামিক আর্টিজান বা মৃৎশিল্পী উপাধিও অর্জন করেছে। পরের দিন বনের পাশের গ্রামে একটি ঘোড়ার গাড়ি এসে থামে এবং বনটি তদন্ত করার জন্য সেখান থেকে দুজন সুন্দরী অ্যাডভেঞ্চারার নেমে আসে। তারা ভাবছিল তারা কি আসলেই বনের মধ্যে কোনো বেঁচে থাকা মানুষকে খুঁজে পাবে কিনা, কিন্তু গিল্ড তাদের এই কাজ দিয়েছে, তাই তাদের এটি সম্পন্ন করতে হবে। বনের ভেতরে ইলো মাটির আসবাবপত্র দিয়ে তার গুহা সাজানো শুরু করেছে। সে নেকড়ে শিকার করে গুহায় নিয়ে আসে প্রক্রিয়াজাত করার জন্য। তার গুহার এক পাশ নেকড়ের পশমে ভরে গেছে এবং ইলো সিদ্ধান্ত নেয় সেগুলো পরে শুকাবে, কারণ আগে তাকে মাংস মশলা দিয়ে মেখে শীতকালের জন্য শুকিয়ে রাখতে হবে। সে তার এই উন্নতিতে বেশ সন্তুষ্ট এবং ভাবে সেই নতুন জগতের সাথে মানিয়ে নিচ্ছে। কিন্তু যখন সে বাইরে যায় শুকানো মাংস সংগ্রহ করতে, তখন দেখে বানররা সেগুলো খাচ্ছে। ইলো প্রচণ্ড রেগে যায় এবং বানরদের তাড়িয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারে যে এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করতে হবে, নতুবা সে তার সব জমানো মাংস হারাবে। সে একটি বুদ্ধি পায় এবং গ্রেট ওয়াল্টার হোয়াইটের মতো উচ্চমানের বিষ তৈরির সিদ্ধান্ত নেয়, যাতে সে শুকনো মাংসে ওটা মাখিয়ে বানরদের মেরে ফেলতে পারে। যখন সে বনের চারপাশ থেকে বিপজ্জনক সব উপকরণ সংগ্রহে ব্যস্ত, ইলো হঠাৎ বুঝতে পারে সে এখন সিরির সাহায্য ছাড়াই বিষাক্ত মাশরুম আর গাছপালা চিনতে পারছে, যা মানুষের এআই জব কেড়ে নেওয়ার প্রথম উদাহরণ। এরপর সে একটি ফুলের বাগানে আসে এবং তার গুহা সাজানোর জন্য কিছু ফুল নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ প্রত্যেকের জীবনে অন্তত একটি সুন্দর জিনিস থাকা উচিত। তবে যখন সে একটি সুন্দর গুহা নিয়ে দিবাস্বপ্ন দেখছিল, তখন তার সামনে একটি কিউট ছোট দানব হাজির হয়। ইলো ওটাকে দেখে থমকে যায় এবং সিরিকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানতে পারে যে এই কিউট নেউলটির নাম পয়জন প্রিন্সেস এবং এর সব দক্ষতাই বিষ সম্পর্কিত। ইলো ওটাকে কিছুটা ভয় পায়, কিন্তু দানবটি নিজেই ভয় পেয়েছে বলে মনে হলো এবং পালিয়ে গেল। হঠাৎ একটি মাটির টুকরো পাশে পড়ে ইলোর মনোযোগ সরিয়ে দেয়, আর সেই সুযোগটি ব্যবহার করে পয়জন প্রিন্সেস তাকে কামড়ে দেয় এবং পালিয়ে যায়। বিষের কাজ শুরু না হওয়া পর্যন্ত ইলো ওর কৌশল বুঝতে পারেনি। সে অবিশ্বাস্য রকম দুর্বল বোধ করতে শুরু করে এবং যে কাঁধে কামড় দিয়েছে তা নাড়াতে পারছিল না। সিরি তাকে বলে তার বিষ প্রতিরোধ ক্ষমতা লেভেল আপ হয়েছে। ইলো বুঝতে পারে যে পয়জন প্রিন্সেসের বিষ তার দেখা যে কোনো বিষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সে জ্ঞান হারায়। যখন সেই ছোট দানবটি শয়তানি হাসি হাসছিল, ইলো দেখতে পায় সে এক বিশেষ ধরনের বিষে আক্রান্ত হয়েছে। ইলো যখন সিরিকে জিজ্ঞেস করে সাধারণ বিষের সাথে এর পার্থক্য কি, তখন সে সেই পুরনো উত্তরই পায় যে সে এখন এত উচ্চ পর্যায়ের তথ্য জানতে পারবে না। সে জায়গাটি ছেড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখনই সে তার কাঁধ ওপরে তোলে, বিষ তার শরীরের ভেতর আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ইলো আরও একবার দুর্বলতা অনুভব করে এবং বুঝতে পারে সময় যাওয়ার সাথে সাথে তার অবস্থা আরও খারাপ হচ্ছে। সে ভাবছিল আশেপাশে এমন কোনো গাছ আছে কিনা যা বিষের চিকিৎসা করতে পারে, কিন্তু তেমন কিছু তার মনে পড়ল না। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে।
এবং সে সেই দানবটি সম্পর্কে আরও জানার সিদ্ধান্ত নেয়, যেটি তাকে বিষাক্ত করেছে। কারণ এতে হয়তো কি করতে হবে সে সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে। সিরি তাকে বলে যে পয়জন প্রিন্সেস একটি ধূর্ত দানব যা তার শিকারকে বিষাক্ত করে পালিয়ে যায় এবং তাদের যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য অপেক্ষা করে। তারপর দানবটি ফিরে আসে মৃত প্রাণীটিকে খাওয়ার জন্য এবং ইলোর মনে হয় এই প্রাণীটি তার চেয়েও খারাপ। সিরি তাকে বলে যে দানবটির বিষের উৎস হল সেই বিষাক্ত গাছ আর পতঙ্গ যা সে খায়, কিন্তু তার শরীরের তরল নিজেই প্রতিষেধক হিসেবে কাজ করে যাতে সে নিজের বিষে মারা না যায়। দানবটি খুব বুদ্ধিমান এবং যখনই সে ধরা পড়ে সে নিজের জীবনের বিনিময়ে সেই প্রতিষেধক দিয়ে দর কষাকষি করে। ইলো বুঝতে পারে প্রতিষেধক পেতে হলে তাকে শুধু পয়জন প্রিন্সেসকে ধরতে হবে, কিন্তু সেটা করার মতো কোনো নিশ্চিত উপায় তার কাছে নেই। সে একটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পালাতে শুরু করে, কারণ সে এখনও একটু নড়াচড়া করতে পারছে। সে নিশ্চিত যে পয়জন প্রিন্সেস তার শিকারকে পালাতে দেবে না এবং তাকে তাড়া করতেই থাকবে। সে দৌড়ানোর সময় নিজের ইন্দ্রিয় সজাগ রাখে এবং শীঘ্রই সেই বিষাক্ত লিজার্ডকে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে তাকে অনুসরণ করতে দেখে। ইলো ওকে দেখা মাত্রই ওকে ধরার জন্য গড়াতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় হল দানবটিও রোলিং বা গড়ানো ব্যবহার করতে পারে। সে ইলোর থেকে দূরত্ব বজায় রাখে এবং ইলো বুঝতে পারে যে তারা সরাসরি খাদের দিকে যাচ্ছে এবং সে সেখানে দানবটিকে কোণ ঠাসা করতে পারবে। হঠাৎ সে কোনো কিছুর সাথে ধাক্কা খায় এবং আচমকা থেমে যায়। ইলো বুঝতে পারে পয়জন প্রিন্সেস গড়ানো অবস্থায়ও তার দিকে মাটির গুলি ছুঁড়েছে এবং সে মনে মনে বেশ প্রভাবিত হয়। তবে সে সাথে সাথে আবার তাড়া শুরু করে এবং মাটির টুকরোর আঘাত পাওয়া সত্ত্বেও সামনে এগিয়ে যেতে থাকে। এর ফলে তার রোরোলিং স্কিল লেভেল আপ হয়, যা তাকে সেই বিষাক্ত লিজার্ডকে ধরার সুযোগ করে দেয় এবং সে ওটাকে বাতাসে উড়িয়ে দেয় এই ভেবে যে এখন শুধু ওটাকে ধরতে হবে। দুর্ভাগ্যবশত সে এটা করার আগে চারপাশ খেয়াল করেনি এবং তার আক্রমণের ফলে পয়জন প্রিন্সেস সরাসরি খাদের নিচে পড়ে যায়। প্রতিষেধক হারিয়ে ফেলার ভয়ে ইলো ঘাবড়ে যায় এবং পয়জন প্রিন্সেসের পেছনে লাফ দেয়, কিন্তু ঠিক তখনই বিষ তাকে আরও মারাত্মকভাবে আক্রমণ করে, পুরো শরীরে জ্বলন্ত যন্ত্রণা সত্ত্বেও ইলো সেই আতঙ্কিত দানবটিকে ধরে ফেলে এবং তারপর তার আগুনের নিঃশ্বাস ব্যবহার করে আবার উপরে উড়ে আসে। তবে মাটিতে পড়ার সাথে সাথেই বিষ তার শেষ পর্যায়ে পৌঁছায় এবং তার মনে হয় সে যে কোনো মুহূর্তে মারা যাবে। মৃত্যুর খুব কাছাকাছি থাকা সত্ত্বেও ইলো খুশি ছিল যে সে বিষাক্ত লিজার্ডটিকে বাঁচাতে পেরেছে, আর তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে পয়জন প্রিন্সেসকে তার কাজ করার সুযোগ দিয়ে। অন্যদিকে ম্যারি এখনও বনের মধ্যে দাকে খুঁজছিল, কিন্তু সে কোনো সূত্র পাচ্ছিল না। সন্ধ্যায় খালি হাতে গ্রামে ফেরার সময় সে সেখানে ম্যারিকে পায়, যে তাকে জিজ্ঞেস করছিল সে সারাদিন কোথায় ছিল, কারণ সে তাকে খুঁজে পাচ্ছিল না। মার বলে যে তার ভালো লাগছিল না, তাই সে হাঁটতে গিয়েছিল এবং এখন অনেক ভালো লাগছে। ম্যারি নদী পার হয়ে তাকে জিজ্ঞেস করে সে কি দাকে খুঁজতে বনের ভেতরে যাচ্ছে কিনা, এবং মার আবার মিথ্যা বলে যে সে কখনোই বনের ভেতরে যায়নি। ম্যারি তার মিথ্যা বিশ্বাস করে নেয় এবং তাকে বলে বেশি চিন্তা না করতে, কারণ সে খবর পেয়েছে গিল্ডের পাঠানো অ্যাডভেঞ্চারাররা খুব শীঘ্রই পৌঁছাবে। বনের ভেতরে ইলো হঠাৎ জ্ঞান ফিরে পায় এবং ভাবে কি হচ্ছে। কয়েক সেকেন্ড সময় লাগে তার এটা বুঝতে যে সে বিষাক্ত হয়েছিল এবং মৃত্যুর অপেক্ষা করছিল, কিন্তু তখনই সে তার সামনে পয়জন প্রিন্সেসকে দেখতে পায়। সে প্রচণ্ড রেগে যায় এই ভেবে যে সে নির্লজ্জের মতো তার মরার জন্য অপেক্ষা করছে, কিন্তু যখন সে ওকে ঘুষি মারতে যায় সে দেখে তার শরীর আর ভারী লাগছে না বা ব্যথা করছে না। সে ভাবে সেই বিষাক্ত লিজার্ডটি কি তাকে প্রতিষেধক দিয়ে বাঁচিয়েছে, আরও গর্বের সাথে তা স্বীকার করে। ইলোর এখন আর ওকে সন্দেহ করার কোনো কারণ নেই এবং সে খুশিতে ছোট প্রাণীটিকে তুলে নেয় আর বলে যে তারা লড়াই করার পর একে অপরের জীবন বাঁচিয়ে এক অটুট বন্ধন তৈরি করেছে। লিজার্ডটি তাকে খেলার ছলে জড়িয়ে ধরে এবং ইলো সিদ্ধান্ত নেয় ওটাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করার। সে ওকে তার গুহায় নিয়ে যায় এবং দুজনের জন্য খাবার রান্না করে, আর পয়জন প্রিন্সেস রান্না করা মশলাযুক্ত মাংস খেয়ে বেশ আনন্দ পায়। ইলো ভাবে ওকে কি বলে ডাকা যায়, কারণ ওর এখনও কোনো নাম নেই, কিন্তু তারপর সে সিদ্ধান্ত নেয় যে তাদের মতো দানবদের কোনো নামের প্রয়োজন নেই এবং তারা এভাবেই ঠিক আছে। লিজার্ডটি তার সাথে ঘেঁষে দাঁড়ায় এবং ইলো বুঝতে পারে ও তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। সে ওকে বলে যে ও যতদিন ইচ্ছা তার সাথে থাকতে পারে, কারণ ওই তার প্রথম বন্ধু, এবং এটা শুনে ও খুব খুশি হয়। এরপর লিজার্ডটি একটি পাত্রের কাছে যায় যেখান থেকে দুর্গন্ধ আসছিল এবং ইলো তাকে বলে যে এটি একটি বিশেষ বিষ যা সে রান্না করছে। এটা শোনা মাত্রই লিজার্ডটি পাত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বিষ গিলতে শুরু করে। ইলো ওর জন্য চিন্তিত ছিল,
কিন্তু তারপর তার মনে পড়ে যে ও বিষাক্ত জিনিস খেয়ে নিজের বিষ আরও শক্তিশালী করতে পারে। সে ভাবে এটা স্বাদ কেমন এবং সামান্য একটু বিষ চেখে দেখে, যা তাকে ডাঙায় তোলা মাছের মতো ছটফট করায়, আর তার বিষ প্রতিরোধ ক্ষমতা লেভেল আপ হয়। সে অবাক হয় যে লিজার্ডটি কিভাবে এটাকে রাজকীয় খাবারের মতো খাচ্ছে, কিন্তু ও শুধু তাকে এক বিভ্রান্ত দৃষ্টিতে দেখে। পরের দিন ইলো লেজার্ডটিকে নিয়ে কিছু ধূসর নেকড়ে শিকার করতে যায়। সে নেকড়েদের আঙুল দেখিয়ে খেপিয়ে তোলে এবং তারা যখন তার দিকে তেড়ে আসে, লেজার্ডটি তার মাটির টুকরো দিয়ে তাদের নক আউট করে দেয়। ইলো কাজ শেষ করে নেকড়েগুলোকে মেরে ফেলে এবং তারপর তাদের নিখুঁত টিম ওয়ার্কের জন্য লেজার্ডের সাথে হাই ফাইভ দেয়। পরে লেজার্ডটি তাকে কিছু ডাব সংগ্রহ করতে সাহায্য করে, যা তারা উপভোগ করে এবং গুহায় ফেরার আগে তারা একসাথে সূর্যাস্ত দেখে। ঘুমানোর সময় ইলো দেখে লেজার্ডটি তার মুখের খুব কাছে বিশ্রাম নিচ্ছে এবং তার মনে পড়ে যায় যে এখন কিউট আর বন্ধুসুলভ হলেও ওই তার দেখা সবচেয়ে বিপজ্জনক শত্রু। সে ওকে অনুরোধ করে যেন ঘুমের ঘোরে ওকে কামড় না দেয় এবং অনুভব করে তারা এখন দীর্ঘ সময় একসাথে থাকবে। পরের দিন ইলো লেজার্ডটিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে গোলমরিচ বেরি জন্মায় এবং তাকে চেখে দেখতে দেয়। ওর প্রতিক্রিয়া দেখে ইলো বুঝতে পারে যে ও ঝাল তেমন পছন্দ করে না, কিন্তু তারপর হঠাৎ ও তার মাথা থেকে লাফিয়ে নামে এবং তাকে এমন কিছুর দিকে নিয়ে যেতে শুরু করে যা ওর কাছে আরও ভালো মনে হয়। ইলো আগ্রহ নিয়ে ওকে অনুসরণ করে, এটা ভুলে গিয়ে যে তার নতুন বিষাক্ত প্রেমিকা বিষাক্ত জিনিসই পছন্দ করে। লিজার্ডটি তাকে একটি বিশাল মাশরুমের কাছে নিয়ে যায়, যা থেকে পচা লাশের মতো গন্ধ বেরোচ্ছিল, এবং ইলো ওটা থেকে 10 ফুট দূরে থাকে। সে সিরিকে মাশরুমটি সম্পর্কে জিজ্ঞেস করে এবং জানতে পারে এটি একটি বি মাশরুম, যা অত্যন্ত বিষাক্ত। ইলো বুঝতে পারে কেন লিজার্ডটি এটা খেতে চায়, কিন্তু সে চায় না ও সেই দুর্গন্ধ তাদের গুহায় নিয়ে আসুক, তাই সে পুরো মাশরুমটি পুড়িয়ে ফেলে। লিজার্ডটি তার পছন্দের মিশেলিন স্টার খাবারটি পুড়ে ছাই হতে দেখে ভেঙে পড়ে এবং রাতের খাবার নষ্ট করার জন্য ইলোকে মারতে শুরু করে। সে কথা দেয় পরে অন্য কোনো বিষাক্ত গাছ দিয়ে এর ক্ষতিপূরণ করবে, কিন্তু ও হঠাৎ তার দিকে মাটির একটি টুকরো তাক করে। ইলো জিজ্ঞেস করে ও কি তার ওপর খুব রেগে আছে কিনা, কিন্তু লিজার্ডটি ওটা তার পেছনে ঝোপের দিকে ছুঁড়ে মারে এবং হঠাৎ এক ভয়াবহ 2 মাথাওয়ালা দানব বেরিয়ে আসে। সারা শরীরে উপজাতীয় ট্যাটু আঁকা সেই 2 মাথাওয়ালা হাউন্ডের সামনে ইলো নার্ভাস আর ভীত বোধ করে এবং দেখে যে দানবটির স্ট্যাটাস অনেক বেশি এবং তার দক্ষতাগুলো বেশ কঠিন শোনাচ্ছে। সে পালাতে চায়, কিন্তু যখন সে দেখে যে 2 মাথাওয়ালা দানব কুকুরটির লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে অনুসরণ করার ক্ষমতা আছে, তখন সে সেখানেই থেকে লড়াই করার সিদ্ধান্ত নেয়। লিজার্ডটিও একই কথা ভাবছিল এবং ইলো যখন দানবটির মনোযোগ ধরে রাখে, তখন ও গড়িয়ে দূরে সরে যায়। সে পরিকল্পনা করে সে সামনে থেকে দানবটিকে আক্রমণ করে বিভ্রান্ত করবে, আর লিজার্ডটি তার বিষ দিয়ে চূড়ান্ত আঘাত করবে। সে কুকুরের একটি মাথায় ঘুষি মারার জন্য তেড়ে যায়, কিন্তু অন্য মাথাটি প্রতিরক্ষায় সামনে এগিয়ে আসে এবং তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয়। সেই ক্রন্দনত কুকুরটি তখন ইলোর ওপর গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে, যার ফলে অতিরিক্ত ওজনের চাপে সে মাটিতে হামাগুড়ি দিতে বাধ্য হয়। সে বুঝতে পারে এই অবস্থায় সে নড়তেও পারবে না এবং সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করে যখন 2 মাথাওয়ালা দানবটি তার দিকে এগিয়ে আসে। কিন্তু ভাগ্যক্রমে লিজার্ডটি মাটির টুকরো ছুঁড়ে ওটার মনোযোগ সরিয়ে দেয়। ইলো দ্রুত এই সুযোগে দানবটির ওপর আগুনের নিঃশ্বাস ব্যবহার করে, কিন্তু ও একটি হিলিং স্পেল দিয়ে সব ক্ষত সারিয়ে ফেলে। ইলো এতে খুব রেগে যায়, কিন্তু ততক্ষণে সে বুঝতে পেরেছে যে ক্রন্দনরত মাথাটি জাদুর আক্রমণ করে আর রাগী মাথাটি শারীরিক আক্রমণ করে। হঠাৎ দানবটি আরেকটি গ্র্যাভিটি ম্যাজিক আক্রমণের প্রস্তুতি নেয় এবং ইলো সেটি থামানোর জন্য তেড়ে যায়। সে রাগী মাথাটিকে নিজেকে কামড়াতে দেয় এবং এটাই ছিল লিজার্ডের জন্য ইঙ্গিত। সে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দনরত মাথাটির উপর তার বিষ প্রয়োগ করে। সে ইলোর সাথে পিছিয়ে আসে এবং দেখে যে রিকভারি ম্যাজিক ব্যবহার করা সত্ত্বেও দানবটির হেলথ কমে যাচ্ছে, আর ইলো আত্মবিশ্বাসী হয় যে তারা জিতে গেছে। তারপর হঠাৎ রাগী কুকুরের মুখটি ক্রন্দনরত মাথাটি কামড়ে ছিঁড়ে ফেলে যাতে বিষ ছড়িয়ে পড়া বন্ধ হয়, আর ইলো কসম খায় সে কখনোই 2 মাথাওয়ালা দানব হবে না। সে ভাবে অন্তত তাদের আর জাদুরুর আক্রমণের মুখোমুখি হতে হবে না। কিন্তু যখন সে শত্রুর স্ট্যাটাস দেখে, সে দেখে ওটা শেষ একটি তুরুপের তাস আছে। ও স্যাক্রিফাইস বা আত্মত্যাগ নামক দক্ষতাটি সক্রিয় করেছে, যা বিচ্ছিন্ন মাথাটিকে লিজার্ডের দিকে ঝাঁপিয়ে পড়ার আর আক্রমণ করার সুযোগ দেয়। ও কোনোমতে আক্রমণটি এড়াতে পারে এবং ইলোকে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে বলে।
উন্মত্ত কুকুরের মাথাটি লিজার্ডকে তাড়া করতে থাকে এবং ও গড়াতে শুরু করে, কিন্তু ইলো ওকে সাহায্য করতে যেতে পারে না, কারণ দানবটির মূল শরীর এখনও তার পথে দাঁড়িয়ে আছে। সে সময় নষ্ট না করে সামনে তেড়ে যায় এবং দানবটির মাথায় একটি ঘুষি মেরে ওটার মগজ নাড়িয়ে দেয় এবং তারপর ঘাড় ধরে ওটাকে বাতাসে ছুঁড়ে মারে। ইলো উঁচুতে লাফিয়ে দানবটির মাথা ধরে একটি নাটক ক্র্যাকার আঘাত হানে এবং নির্মমভাবে ওটার জীবন শেষ করে দেয়। এখন সে লিজার্ডের জন্য চিন্তিত হয়ে পড়ে এবং আশা করে যে ও ঠিক আছে, কারণ সে এই পৃথিবীতে তার একমাত্র বন্ধুকে হারাতে চায় না। সে সাথে সাথে ওকে খুঁজতে শুরু করে এবং শীঘ্রই এক দলা রক্ত দেখতে পায়, যা তাকে চরম চিন্তায় ফেলে দেয়। সে লিজার্ডকে ডাকতে শুরু করে এবং আশেপাশে আছে কিনা জিজ্ঞেস করে। ও তার করুণ ডাক শুনে মারাত্মক আহত আর দুর্বল অবস্থায় ঝোপের আড়াল থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। ওকে ওই অবস্থায় দেখে ইলোর বুক ভেঙে যায়। আর ঠিক তখনই কুকুর দানবটির বিচ্ছিন্ন মাথাটি কাজ শেষ করার জন্য ওর দিকে তেড়ে আসে। এবার ইলো সেখানে ওকে রক্ষা করার জন্য ছিল এবং সে দানবটির মাথা লাথি মেরে সরিয়ে দেয় এবং তারপর রাগে ওটাকে ঘুষি মেরে পিষে ফেলে। লিজার্ডের প্রতিশোধ নেওয়া শেষ করে সে ওর কাছে ফিরে যায় এবং ওকে আলতো করে কোলে তুলে নেয়। জখম হওয়া সত্ত্বেও ও বেঁচে আছে দেখে সে স্বস্তি পায় এবং কাঁদতে শুরু করে, এই ভেবে যে ওকে হারালে সে তার সব হারাত। লিজার্ডটি দুর্বলভাবে তার চোখের জল চেটে দেয় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক তখনই সিরি ইলোকে বলে যে সে দানবটিকে হারানোর জন্য অভিজ্ঞতা অর্জন করেছে এবং লেভেল আপ হয়েছে। ইলো ও সেই নির্বোধ আত্মাহীন কণ্ঠস্বর শুনতে চায় না এবং ওকে চুপ করতে বলে। সে বলে তার কাছে এখন লিজার্ডের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। সে এমনকি মানুষের রূপ নেওয়ার দক্ষতাও চায় না যদি ও তার পাশে থাকে। আর ঠিক তখনই সিরি তাকে জীবনের সবচেয়ে বড় পরিহাসের স্বাদ দেয়। সে ইলোকে বলে যে সে অবশেষে মানুষের রূপ নেওয়ার দক্ষতা অর্জন করেছে এবং এটি শোনা মাত্রই ইলোর মাথা একদম ফাঁকা হয়ে যায়। একই সময়ে গ্রামে মার ম্যারিকে ঘরের কাজে সাহায্য করছিল, কারণ গিল্ডের অ্যাডভেঞ্চারাররা আজ পৌঁছাবে। মার অ্যাডভেঞ্চারারদের সম্পর্কে বেশ কৌতূহলী ছিল, কারণ তারা খুব কমই বাইরের দর্শনার্থীদের দেখা পায়। হঠাৎ সে টেবিলের ওপর একটি অত্যন্ত পুরনো বই দেখতে পায় এবং ম্যারি তাকে বলে যে এটি একটি দানব বিশ্বকোষ, যা তার ভালো লাগতে পারে। মার সাথে সাথে বইটি খোলে এবং এফ র্যাঙ্ক দানব ডার্ক ওয়ার্ম সম্পর্কে পড়তে শুরু করে। ম্যারি তাকে বলে যে দানবদের র্যাঙ্ক একটি প্রাচীন লিপিতে লেখা যা কেউ পড়তে পারে না। এফ র্যাঙ্ক দানবরা বেশ দুর্বল এবং এমনকি নতুন অ্যাডভেঞ্চারাররাও যথেষ্ট সাহস থাকলে তাদের হারাতে পারে, কিন্তু যখন ডি র্যাঙ্ক দানবদের কথা আসে তাদের মোকাবিলা করতে অভিজ্ঞ অ্যাডভেঞ্চারার লাগে। ইলো যে দুই মাথাওয়ালা দানবকে হারিয়েছে সেটি একটি ডি প্লাস র্যাঙ্ক দানব আর বি র্যাঙ্ক, এবং তার ওপরের দানবরা এতই শক্তিশালী যে কেবল বীর আর সাধু বা সন্তরাই তাদের হারাতে পারে। তার দলের লোকেরা যে পাথুরে ড্র্যাগন শিকার করার চেষ্টা করছিল সেটি একটি সি র্যাঙ্ক দানব বলে মনে করা হয়, কিন্তু ম্যারি বিশ্বাস করে যে বিবর্তিত হওয়ার পর সেটি আরও শক্তিশালী হয়েছে। মার এটি শুনে ভয় পেয়ে যায় এবং ঠিক তখনই সেই দুই অ্যাডভেঞ্চারার তাদের তদন্ত শুরু করতে সেখানে আসে। কিন্তু এখানেই এই ভিডিওটি শেষ হচ্ছে। চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ এবং পরে আবার দেখা হবে।